ডান। সালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনাদের ইংলিশ লেকচার। আপনাদের সাথে খুব সম্ভবত আগে আমার কথা হয়েছিল। আমি আপনাদের সাথে আমার প্ল্যান শেয়ার করেছিলাম, যেহেতু আমাকে আপনাদের বিসিএস পুরো কোর্সটার দায়িত্ব দেয়া হয়েছে এবং আমাকে বলেছে যে আপনাদের মেন্টর হিসেবে থাকার জন্য। তো সেক্ষেত্রে আমার সাথে আপনাদের খুব সম্ভবত ক্লাস হয়েছে এবং আমি আপনাদের আমার একটা প্ল্যান শেয়ার করেছি যে আমরা কিভাবে আগাবো এই বিসিএস এর জার্নিটার মধ্যে, আমরা কিভাবে পড়ালেখা করব। এবং সেজন্য খুব সম্ভবত আমি আজকে আপনাদের রাত 8টার পরে আমি যখন একটু ফ্রি থাকবো তখন আপনাদের সাথে একটা জুম লাইভ মিটিং অ্যারেঞ্জ করব। সেক্ষেত্রে তখন আপনাদের সাথে আমার কথা হতে পারে। আর এখন আমি যে এসেছি সেটা হচ্ছে আপনাদের লেকচার হিসেবে, আপনাদের একান্তই টিচার হিসেবে, যে আপনারা আজকে আমার কাছে ইংলিশ পড়বেন। ইংলিশ লেকচার আজকে আপনাদের ফার্স্ট ক্লাস। আপনারা আজকে প্রথম ইংরেজির মানে কি বলে ক্লাসটি করছেন খুব সম্ভবত। তো এই যে প্রথম ক্লাসটি, এটা আসলে আপনার ওইভাবে আমরা অনেক সময় মানে মাথার মধ্যে অনেক সময় ইংরেজির যে টপিকটা, ইংরেজির যে সাবজেক্টটা, সেটাকে নিয়ে অনেক সময় মাথায় ভয় নিয়ে শুরু করি যে ইংরেজি না জানি কত কঠিন, আমরা কি পারবো কি না। তো এগুলো নিয়ে আমাদের মনে প্রতিনিয়তই একটা সংশয় কাজ করে। এই যে সংশয়টা কাজ করে, এই সংশয়টা আমি আশা করছি আপনাদের আজকের পর থেকে কাজ করবে না। তো আপনারা কি আমাকে ভালো করে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু জানাবেন। ওনাদের একটু আনমিউট করে দেন, যারাই আছেন একটু আনমিউট করে দেন। আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আর আপনারা কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। কি ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি স্যার, ক্লিয়ার। ভেরি গুড। তারপর পড়ালেখা কি শুরু করেছেন? জি স্যার, শুরু করে দিয়েছি স্যার। আচ্ছা, ভেরি গুড। তো ঠিক আছে, এবার আমরা আসি কাজের কথায়, যেটা বলছিলাম। হ্যাঁ কি ফ্যান? আচ্ছা, ক্যামেরাটা একটু অফ করে নিয়ে যান। দেখি এখনই নিতে হইলো আপনার, আগে পরে বলবেন না। ক্লাস শুরু হবে। তাড়াতাড়ি না, তাড়াতাড়ি না, তাড়াতাড়ি না, তাড়াতাড়ি। হুম। আর কেউ যদি হ্যান্ড রেজ করে, আমি কিন্তু দেখতেছি না, বুঝছেন? আমাকে একটু বলবেন যে হ্যান্ড রেজ করেছে। আর কোনো যদি কোনো কমেন্ট, এরকম আমি কমেন্টও দেখতে পাচ্ছি না। কোনো এরকম কমেন্ট থাকলে আপনি আমাকে বলবেন আর কি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আজকে আমাদের রেগুলার লেকচার, আজকে আমাদের প্রথম লেকচার ইংরেজি সম্পর্কে। তো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই স্টুডেন্টদের মনে একটা জিনিস মানে কাজ করে, একটা সংশয় কাজ করে যে আমরা যখন ইংরেজিটা পড়া শুরু করি সেক্ষেত্রে আমরা একটু ভয় নিয়ে শুরু করি যে ইংরেজি মানে বেসিক থেকে আমরা বুঝবো কিনা, ইংরেজি আহ, মানে থাকে না যে আমরা কি আসলে এটার সাথে অ্যাডজাস্ট করে চলতে পারবো কিনা, এগুলো নিয়ে আমাদের মনে একটু প্রতিনিয়ত ভয় থাকে। এবং সেই ভয়টা নিয়ে কাজ করে আমাদের প্রথম কাজ। প্রথমত আমি বলি ভয়টা কেন কাজ করে। ভয়টা কাজ করে এই কারণে যে ইংরেজি যে ভাষাটা সেটা কিভাবে পড়তে হবে সেটা মোস্ট অফ দ্য কেসেস আমাদের সামনে দেখানো হয় না, যে কিভাবে ভাষাটাকে পড়া যায়। আমরা ইংরেজি পড়তে নিলে আমরা জানি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব হবে, সাবজেক্ট প্লুরাল হলে প্লুরাল ভার্ব হবে, মুখস্থ করি। সেক্ষেত্রে মুখস্থ করে আলটিমেটলি আমি তো বুঝতে পারছি না যে ব্যাপারটা দিয়ে কি বোঝাচ্ছে। তো আমরা যদি একটু বুঝে পড়ি, একটু ভেতরে ঢুকি, একটু ভেতরে গিয়ে বুঝি যে আসলে কি বলার চেষ্টা করেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা পুরো ব্যাপারটা একবারে অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার আমরা বুঝে যাব। সেজন্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ভেঙে 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 ভেতরে যাওয়া। একবারে ভেতরে গিয়ে আমাদেরকে ইংলিশটা বোঝা এবং ইংলিশটাতে যেন আমরা ভালো করতে পারি। এবার আসেন আমার যে লেকচার প্ল্যান, আমি যদি আপনাদের সাথে থাকি, আমি যদি আপনাদের সাথে একবারে শেষ পর্যন্ত থাকি, সেক্ষেত্রে আমার যে প্ল্যান আছে, আমার প্ল্যান অনুযায়ী ইংরেজিতে তো আপনারা সবাই জানেন যে ইংরেজিতে 20 নাম্বার থাকে গ্রামার থেকে এবং 15 নাম্বার আসে লিটারেচার থেকে। তো এই যে 15 আর 20 মার্কস, 20 নাম্বার আসে গ্রামার থেকে এবং 20 নাম্বার আসে লিটারেচার থেকে। এই গ্রামারেরও কিছু ভাগ আছে যেগুলো আসলে আমাদের বোঝার দরকার হয় না, যেগুলো আমাদের টিচারের কাছে বোঝার দরকার হয় না। আমরা এমনিতেই চর্চা করে এই ব্যাপারগুলোতে ভালো মার্কস পেতে পারি। এবং সেটা কিন্তু আমার আপনাদের নিয়ে প্ল্যান আছে। যেই ব্যাপারগুলো আপনাদের কাছে মানে যে ব্যাপারগুলো ক্লাস ছাড়া আপনারা ইজিলি পেরে যেতে পারবেন, যে ব্যাপারগুলো ক্লাস ছাড়ে আপনারা প্রতিনিয়ত চর্চা করে জাস্ট
অল্প একটু পড়া, অল্প একটু আপনি 1 ঘন্টার পড়া পড়ে বিসিএস মানে ফাইনাল পরীক্ষায় একটা নাম্বার আপনি কমন পেতে পারেন। সেভাবে আমি আপনাদের জন্য একটা রুটিন সাজিয়েছি। রুটিন বলতে আপনাদের আর কি পড়া সাজিয়েছি। যে ফর এক্সাম্পল আমি যদি বলি, আপনি যখন ইংরেজি পড়বেন, ধরেন জেন্ডার এবং নাম্বার, এই দুটো জায়গা থেকে কিন্তু একটা একটা টোটাল দুটো প্রশ্ন আপনার কমন পড়বে। এই দুটো জায়গা থেকে আপনি যদি পড়েন, আপনি যদি 1 ঘন্টা দুটোর মধ্যে সময় দেন, আপনার এই 2 নাম্বার কমন পড়ে যাবে। তো এভাবেই যদি আমরা ভাগ করে করে পড়ি, আমরা যদি একটু ভাগ করে করে অ্যানালাইসিস করে পড়ি, সেক্ষেত্রে আমি বলবো আপনার ইংরেজিতে এই 20 নাম্বারের মধ্যে 20 নাম্বারই পাওয়া সম্ভব। আমরা যদি খুব দুর্বল হয়ে থাকি, আমরা 18 বড় জোর পেতে পারি খুব দুর্বল হওয়ার কারণে, বাট 18-র কম আমরা পেতে পারি না। এর সাথে কোনো কিছুই যায় না। আমরা ইংরেজি গ্রামারে 18-র কম যে পাবো, এর সাথে আমাদের দুর্বলতার কোনো সম্পর্ক নেই। একমাত্র সম্পর্ক হচ্ছে যে আমি প্রপারলি পড়াটা বুঝেছি কিনা, প্রপারলি কিভাবে পড়তে হবে সেটা জানি কিনা, এটা জানাটা গুরুত্বপূর্ণ। এবং সেজন্যই আসেন যে আমি আপনাদেরকে নিয়ে সেজন্যই আসলে কাজটি শুরু করব। তো আপনাদের লেকচার অনুযায়ী আজকের লেকচারটি কিন্তু ক্লজ, তারপর সেন্টেন্সের এই ব্যাপারগুলো আছে। তো এই যে সেন্টেন্স গুলো, মানে এই যে ব্যাপারগুলো আপনাদের আজকের যে লেকচারটি আছে, আমি আপনাদের লেকচারটি, যেহেতু আমি আপনাদের কোঅর্ডিনেটর হিসেবে আছি, আমি আপনাদের লেকচারটি, প্রথম লেকচারটি একটু ভিন্নভাবে সাজিয়েছি। প্রথম লেকচারটি এমন ভাবে সাজিয়েছি, আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা স্যার ইংরেজির বেসিক জানি না, আমাদের বেসিকের থেকেও বেসিক যদি ভেতরে, একজন আমাকে মানে আপনাদের মধ্যে একজন ক্লাসের মধ্যে একবার আমাকে বলেছিলেন যে স্যার বেসিকের থেকে বেসিক হলে আমার ভালো হয়। এবং এই কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে যে বেসিকের থেকে বেসিক, তার মানে উনি ভেতরে জানতে চাচ্ছে যাতে ওনার ভয়টা কাজ না করে। এবং আমি সেভাবেই আগাবো, আপনাদের কোনো টেনশন করার দরকার নেই। বেসিকের ভেতরে কতটুকু বেসিক জানা যায়, এবং আলটিমেটলি দিনের শেষে আমি এতটুকু বলবো, আপনারা যারা আছেন প্রত্যেকেই অনার্স কমপ্লিট করা অ্যাটলিস্ট, বা অনার্স থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে, মানে একটা মানে এডুকেশনের মধ্যে আসেন, এডুকেশনাল একটা জার্নির মধ্যে আছেন। আপনি যদি বাংলা বোঝেন, আমার ইংরেজি ক্লাস আপনি বুঝবেন। এই জন্য ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট যে ইংরেজি আমি বুঝবো কি বুঝবো না, কঠিন লাগবে কি কঠিন লাগবে না। আপনি যদি বাংলা বোঝেন, আপনি ইংরেজি ক্লাস বুঝবেন এবং ইংরেজিতে আপনি ভালো নাম্বার পাবেন, এতটুকু বিশ্বাস রাখেন। এবং এই জন্যই ক্লাসটি আমি সাজিয়েছি আজকে আপনাদের, যাতে বেসিকের ভেতরে ঢুকে আপনাদের কত ভেতরে গিয়ে আমরা কিভাবে মার্কস পাই, আজকের যে বেসিকটা নিয়ে আমি কথা বলবো, সেই বেসিক থেকেও কিন্তু আপনি মিনিমাম 2 থেকে 4 নাম্বার পেতে পারেন বিসিএস পরীক্ষায়, এবং 2 নাম্বার মিনিমাম পাবেন আপনি এখানে, মানে আজকের যে লেকচারটি আছে। তো সেই জন্য আমি এই লেকচারটি আপনাদের যে মানে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সে না গিয়ে আমি ফার্স্টে নিয়ে এসেছি বেসিক ব্যাপারটা, যাতে সিকোয়েন্স হঠাৎ করে আপনি ক্লজ নিয়ে যদি আমি কথা বলি, আপনার কাছে একটু আনইজি লাগবে যে ক্লজের ব্যাপারগুলো আপনি যদি পার্টস অফ স্পিচ ব্যাপারে ক্লিয়ার না হন, আপনার কাছে ক্লজটা নিয়ে একটু ঝামেলা হবে। আপনি যদি মনে করেন যে এর আগে যে টেন্সের ব্যাপারগুলো আছে, কন্ডিশনের ব্যাপারগুলো আছে, কন্ডিশনালের ব্যাপারগুলো আছে, এগুলো না নিয়ে কথা বলে আপনাকে হঠাৎ করে যদি মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া হয়, আপনার কাছে একটু আনইজি লাগবে। সো সেজন্য বলছি আজকের যে লেকচারের টপিক, সেটা কিন্তু আপনার সিরিয়ালের 1 নাম্বার না, এটা আপনার সিরিয়ালের বেসিক। এটার থেকেই লেকচার শুরু। এবং এটাই ওই যে থাকে না, নেপোলিয়ন নাকি কে যেন একটা কথা বলেছিলেন যে যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। আর ইংরেজির ক্ষেত্রে পার্টস অফ স্পিচ ইংরেজি, পার্টস অফ স্পিচ ইংরেজি সবকিছু, ব্যাপারটা এরকম আর কি। তো ফার্স্ট অফ অল পার্টস অফ স্পিচ নিয়ে আমরা আজকে কথা বলবো, হুইচ ইজ দ্য বেসিক, হুইচ ইজ দ্য বেসমেন্ট, হুইচ ইজ দ্য পিলার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হুইচ ইজ দ্য পিলার অফ ইংলিশ গ্রামার। তো আসেন এবার পার্টস অফ স্পিচ সম্পর্কে কথা বলি। আর আপনাকে মানে আমাকে আপনারা তো চিনেছেন, আমি আপনাদের লেকচার ইংলিশ ডিপার্টমেন্টের জাহিদ স্যার বলছি। তো এই যে পার্টস অফ স্পিচ, দেখি পার্টস অফ স্পিচ সম্পর্কে কি বলা হয়, যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অংশকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। এটা একটা হতে পারে মুখস্থ সংজ্ঞা যদি বলি, আরেকটি হতে পারে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। আপনি যেই সংজ্ঞাতেই যান না কেন, এমন সংজ্ঞা পাবেন যে পার্টস অফ স্পিচ মানে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অংশকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। এই যে মুখস্থ সংজ্ঞা, এটা আপনি জানেন, আপনি ছোটবেলা থেকে এটা পড়ে আসছেন, আপনি স্কুলে বলেন কলেজে বলেন, মানে যেখানে আপনার প্রয়োজন হয়েছে, এগুলো কিন্তু আপনি জানেন মোটামুটি।
বাট এটার ভেতরে কি বলা হয়েছে, এটার ভেতরে কি আসলে জানতে চাওয়া হচ্ছে, সেটা যদি আমি একটু যাই, যে বাক্যের অন্তর্গত যে প্রত্যেকটি অংশকে পার্টস অফ স্পিচ বলে, এটার ভেতরে কি বলতে চাওয়া হয়েছে দেখি একটু আমরা যদি ভেতরে বুঝতে যাই যে এটার ভেতরে কি বলতে চাওয়া হয়েছে। ধরেন আমি লিখছি, যে রহিম ইজ এ ভেরি গুড বয়। এই যে কথাটি আমি বলছি, মুখস্থ বিদ্যায় কি আমরা শিখেছি, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অংশ এক একটি পার্টস অফ স্পিচ। এবার আসুন দেখি আমরা আসলে ওই যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অংশ যে এক একটি পার্টস অফ স্পিচ, সেটাতে একটু ভেতরে যাই যে এটা দিয়ে আসলে কি বোঝায় এই কথাটি দিয়ে। দেখেন, রহিম একটি ওয়ার্ড, ইজ একটি ওয়ার্ড, এ একটি ওয়ার্ড, ভেরি একটি ওয়ার্ড, গুড একটি ওয়ার্ড, বয় একটি ওয়ার্ড। প্রতিটি আলাদা আলাদা করে এক একটি ওয়ার্ড, প্রতিটি আলাদা আলাদা করে এক একটি ওয়ার্ড মানে বোঝাচ্ছে। তো ঠিক আছে, ওয়ার্ড গুলো বোঝাচ্ছে, এখন নিশ্চয়ই এই কয়েকটি ওয়ার্ড মিলে একটি যেহেতু সেন্টেন্স, প্রত্যেকটি এক একটি পার্ট সেন্টেন্সের, এই প্রতিটি পার্টের আলাদা আলাদা নামকেই পার্টস অফ স্পিচ বলে। এবং এই যে আলাদা আলাদা পার্ট, এই আলাদা আলাদা পার্ট হতে পারে ৮ প্রকারের, এবং সেই যে আলাদা আলাদা পার্টের বিভিন্ন প্রকারভেদ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এই যে পার্ট, একটা সেন্টেন্সের কোন ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করছে, এখান থেকে আপনি যদি এটা জানেন, বিসিএস পরীক্ষা আপনি ৩ নাম্বার নিশ্চিত শিওর করতে পারবেন। আপনি যদি এটা জানেন, ইংরেজির যে ২০ নাম্বারের গ্রামার আছে, এই ২০-এর মধ্যে পুরোটার মধ্যে আপনার কাজে লাগবে এই ইংরেজির যে কোন জায়গায় কোন পার্টস অফ স্পিচ, কোনটি কোন পার্টস অফ স্পিচ, কেন এই পার্টস অফ স্পিচ এটি হয়েছে। তো আমাদের আজকের যদি আপনি পার্টস অফ স্পিচের যে টপিকটি আছে, সেটি যদি আপনি এমনিতে খুঁজে বের করেন যে পার্টস অফ স্পিচ কাকে বলে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে পার্টস অফ স্পিচ মানে আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ, এটাই কিন্তু টপিকের নাম, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এবং এখান থেকে প্রশ্ন আসে এরকম যে আপনি আইডেন্টিফাই করতে পারছেন কিনা, সেই ব্যাপারগুলো আছে। আননেসেসারি আমার মুখস্থ করার কোনো প্রয়োজনই হবে না। আর দেখবেন ইংরেজি যে আমরা কঠিন বানাই, আসলে এতটা কঠিন না। আপনি জাস্ট আজকে ক্লাসের সাথে থাকেন, দেখবেন আপনি বুঝতে পারছেন। এবার দেখি আমরা যে এই যে পার্টস অফ স্পিচের যে কথা বলছিলাম, এখন আসি আমি যেটা বলছিলাম যে রহিম হচ্ছে একটা নাউন, ইজ হচ্ছে একটি ভার্ব, এ হচ্ছে একটি আর্টিকেল বা ডিটারমিনার যেটি অ্যাডজেক্টিভের কাজ করে, ভেরি হচ্ছে একটি অ্যাডভার্ব, গুড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এবং বয় হচ্ছে একটি নাউন। এই যে আমি কথাগুলো বললাম, আমি যে খুঁজে বের করলাম যে কোনটি কোন পার্টস অফ স্পিচ, রহিম নাউন, তারপরে বয় নাউন, তারপরে ইজ ভার্ব, তারপরে এ ডিটারমিনার, ডিটারমিনার এটা সম্পূর্ণ আলাদা, এটা আস্তে আস্তে আপনারা বুঝবেন। তো ভেরি হচ্ছে অ্যাডভার্ব। এই যে আমি ব্যাপারগুলো বের করলাম, নিশ্চয়ই কোনো টেকনিক আছে, নিশ্চয়ই কোনো স্ট্র্যাটেজি আছে। এই যে আমি ব্যাপারগুলো বের করছি, এটাই পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের কিছু স্ট্র্যাটেজি আছে, এবং যেটি আমার জন্য গুরুত্বপূর্ণ। আননেসেসারি সংজ্ঞা আমার জন্য কোনো গুরুত্বপূর্ণ না। আমি যদি ভেতরে গিয়ে বুঝি যে ব্যাপারটা দিয়ে কি বোঝায়, আমার কাছে আননেসেসারি মুখস্থ করার দরকার হবে না। এবার আসুন দেখি পার্টস অফ স্পিচের যে প্রকারভেদ। আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ ৮ প্রকার, এটা নিয়ে কোনো টেনশনই নাই, এটা নিয়ে মানে কেউ কিছু কোনো কনফিউশন হওয়ার কথা না। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। এখন কথা হচ্ছে এই যে পার্টস অফ স্পিচ ৮ প্রকার, এটা তো আমাদের জানাই আছে। এটা কি পরীক্ষা আসবে এই পার্টস অফ স্পিচ কত প্রকার? আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম, একবারে 0.01%। যে পার্টস অফ স্পিচ কত প্রকার এটা আসার সম্ভাবনা। কিন্তু কোনো একটা শব্দের মধ্যে কোনো একটা আন্ডারলাইন ওয়ার্ড দিয়ে সেটি কোন পার্টস অফ স্পিচ, এটি যদি প্রশ্নে জিজ্ঞাসা করা হয়, সেটি আসার সম্ভাবনা কিন্তু পার্টস অফ স্পিচের ক্ষেত্রেই 80%। সেক্ষেত্রে আমরা কি বুঝতেছি যে আমাদের আইডেন্টিফিকেশনটা গুরুত্বপূর্ণ। পার্টস অফ স্পিচ বা যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটি কি হিসেবে কাজ করছে, এটা আমরা আইডেন্টিফাই করতে পারছি কিনা, সেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
এবার আসেন আমরা দেখি যে প্রকারভেদ তো আমরা দেখলাম, আস্তে আস্তে আমরা ভেতরে যাব যে কতটুকু ভেতরে যাওয়া যায় এবং কতটুকু ভেতরে গেলে এই সাবজেক্টটা নিয়ে আমাদের কোনো ভয়ই কাজ করবে না। দেখেন একবারে যদি আপনার ভয় চলে যায়, ইংরেজি দেখবেন এত মজার একটা সাবজেক্ট, ইংরেজি বাংলার থেকে অনেক সহজ। ইংরেজিতে বাংলার মতো মানে ইউ, আপনি যেমন ধরেন তুমি, তুই, আপনি তিনটা কথা বলছেন, সম্বোধনকেই তিনটা কথা বলছেন। ইংরেজিতে বের করেন তো তুমি কিভাবে বলে, আবার তুই কিভাবে বলে, আর আপনি কিভাবে বলে, সবই ইউ, তাই না? ইংরেজি ভাষাটা অনেক সহজ, বাট আমরা এটাকে কমপ্লিকেটেড বানাই। এবার দেখেন যে নাউন নিয়ে কথা বলছিলাম, যে যে সব শব্দ দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। নাউন হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, ক্লাসে কতজন আছে? হুম, আমি তো কমেন্ট দেখতে পাচ্ছি না, ওনারা বুঝতে পারছে নাকি কি কি লিখছে ওনারা? আম, হিটলার বলেছে, আচ্ছা হিটলার হিটলার বলেছেন, আচ্ছা গুড আফটারনুন স্যার। উপরে কারো কোনো কোয়েশ্চেন ছিল নাকি? উম, আচ্ছা আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা একটু হ্যান্ড রেজ করবেন। আমি আপনাদের, আমার সামনে বড় যে বোর্ডটা সেটি কিন্তু নাই, আপনারা মানে আমি কমেন্ট আপনাদের কিছুই দেখতে পাচ্ছি না। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বেটার হ্যান্ড রেজ করবেন আর কি। সবাইকে আনমিউট করা আছে? আপনি করে দিচ্ছেন এখন? আচ্ছা, আপনাদেরকে আনমিউট করা আছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা নিজেরা এরপরে রিকোয়েস্টটা একসেপ্ট করে আনমিউট করে এরপরে কথা বলবেন। এবার আসেন, কি কেউ কিছু বলছে? তো এবার আসেন যেটি বলছিলাম যে পার্টস অফ স্পিচের ভেতরের ব্যাপারটা, একটি হচ্ছে নাউন। আমরা সবাই জানি নামকে নাউন বলে, এটা এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, যে যে কোনো প্রকার ব্যক্তি, বস্তু, স্থান, অট্টালিকা এইসব কিছু নামকেই নাউন বলে। এখন কথা হচ্ছে যে নাউনের যে প্রকারভেদ, সবকিছুর নামই তো নাউন, তাই না? তো নিশ্চয়ই সবকিছুর নাম, আমার হাতে একটা কলম আছে, এই কলমটা আর নিশ্চয়ই একটা ছেলে আমি পাশাপাশি দাঁড়া করায় দিলে দুইজনকে এক নামে আমি ডাকতে পারবো না, এটার একটা আলাদা নাম, ওইটার একটা আলাদা নাম, এটা একটা আলাদা সেগমেন্টের নাউন, ওইটার একটা আলাদা সেগমেন্টের নাউন। তো তার মানে নাম হতে গেলেও নাউনের ভেতরেও কিছু শ্রেণী বিভাগ আছে যেগুলো বিভিন্ন প্রকার নাউন আইডেন্টিফাই করে থাকে, এবং বিভিন্ন প্রকার এই নাউন গুলো আইডেন্টিফাই করে থাকার কারণেই এই যে পার্টস অফ স্পিচ গুলো, এই যে নাউন, প্রোনাউন, কি বলে, এই যে মানে বিভিন্ন প্রকার নাউন গুলো, এগুলো আমাদের আলাদা আলাদা করে যদি একটু চোখ দিয়ে খেয়াল করি আমরা এভাবেই বুঝে যাব, আমাদের পড়ার কিছু নেই। আপনি একটু খেয়াল করে দেখেন, এখন প্রতিটি নাউন আপনার কাছে একবারে পানি ভাত হয়ে যাবে। ফার্স্টে আসি প্রপার নাউন, এটা হচ্ছে নাউনের যে 5টি প্রকারভেদ আছে তার মধ্যে একটি। আচ্ছা, আমরা যে এখন যে লেকচার গুলো দিচ্ছি, এখন যে পড়ালেখাটা করছি, এটা কতটুকু গুরুত্বপূর্ণ বা এখান থেকে কেমন প্রশ্ন আসবে সেটা আগে আপনাদের একটু দেখিয়ে নেই, যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আসে মানে এখান থেকে এসেছে, সেই প্রশ্নগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে নিই। যেমন ধরেন এখানে লেখা আছে হি ওয়াজ রাদার এ ডিসঅ্যাগ্রিয়েবল ম্যান, একটা সেন্টেন্সের নিচে আন্ডারলাইন করা আছে হি ওয়াজ রাদার এ ডিসএগ্রিয়েবল ম্যান। এখানে ডিসএগ্রিয়েবল কথাটি কোন পার্টস অফ স্পিচ সেটি জানতে চাওয়া হয়েছে। তার মানে কি, বেসিক একটা সেন্টেন্স দিয়ে এটাকে আন্ডারলাইন করে এটার নিচে যে এটি যে কোন পার্টস অফ স্পিচ এমন আমাদের কাছে জানতে চাওয়া হতে পারে। সিমিলারলি এরপরে দেখি যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল। ক্যাটেল নাউনটা কোন প্রকারের নাউন? এখানে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এখানে যে প্রকারভেদ গুলো দেখছি তার মধ্যে নিশ্চয়ই যে কোনো একটি প্রকারভেদ এই ক্যাটেল নাউনটি। তো তার মানে কি বুঝলাম, যে নাউন থেকে প্রশ্ন হয়। পার্টস অফ স্পিচের যে মানে যে কোনো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে একটা সেন্টেন্সের, তখন আমাদেরকে জানতে চাওয়া হয় যে এটি কোন পার্টস অফ স্পিচ। এরপরে দেখেন যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, এটা কোন প্রকারের নাউন? তার মানে কি, দুটো প্রশ্ন পেলাম এরকম যে নাউন থেকে প্রশ্ন হয়ে থাকে। এরপরে দেখি কি আছে প্রশ্নে, আই হ্যাড এ টক উইথ হিম, হিয়ার টক ইজ আ, এখানে কোন পার্টস অফ স্পিচ হচ্ছে? তো তার মানে মোরাললেস আমরা এতটুকু বুঝেছি যে আমাদের পার্টস অফ স্পিচের যে ধারণা এবং নাউনের যে ধারণা, সেখান থেকে ভালো করে আইডিয়া রাখতে হবে। এবং এর মধ্যেও যদি সব থেকে গুরুত্বপূর্ণ বলতে চান, সেক্ষেত্রে আমি বলবো সব থেকে গুরুত্বপূর্ণ আপনার নাউন পার্টস অফ স্পিচের মধ্যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এই নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার গুরুত্বের বিবেচনায়।
কেননা এই জায়গাগুলোতে আপনাকে ঝামেলায় ফেলা সম্ভব এবং প্রশ্নকর্তারা সেই ঝামেলাগুলোতে আপনাদেরকে ফেলার চেষ্টা করে। এমন একটা কিছুর মানে এমন একটা ওয়ার্ড দিয়ে দেয় বা এমন একটা সেন্টেন্স দিয়ে দেয় যেটা আপনাকে কনফিউজড করে দেয় যে এই জায়গার মধ্যে এটা কি কাজ করছে। এবং এই কনফিউশন গুলো আমরা এত সুন্দরভাবে সলভ করব যেটা আপনি দেখলেই মানে থাকে না যে এরপর আর আপনার মুখস্থ করতে হবে না, দেখলে আর আপনাদের এখনো লিখতে হবে না, আমি আপনাদের জানি কখন লেখাবো। তো সেক্ষেত্রে আপনারা আপাতত বুঝুন, আপাতত বুঝতে থাকুন, কেননা বোঝাটা আপনাদের জন্য আজকের ক্লাসটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আজকের ক্লাসে আমি চাই জাস্ট ইংরেজির ভয়টা ভাঙুক, আর কিছু না। আপনারা আজকের ক্লাসে কিছু শিখেন আর না শিখেন, ইংরেজির ভয় কাটানো শিখতে পারবেন এবং এটা যদি করতে পারেন আপনার ইংরেজিতে 18 কেউ ঠেকাতে পারবে না বিষয়, ইনশাল্লাহ। তো এই যে বলছি এবার প্রপার নাউন, এই যে প্রপার নাউন দেখেন তো এখানে কি লেখা আছে যে প্রপার নাউন বলতে বিশেষ বা সুনির্দিষ্ট নামকে বোঝায়। প্রপার নাউন দ্বারা সাধারণত কোনো ব্যক্তি, বস্তু, স্থান, অট্টালিকা বা নির্দিষ্ট কোনো গ্রন্থের নাম ইত্যাদি বোঝানো হয়। উল্লেখ্য যে প্রপার নাউন বাক্যের যেখানেই বসুক না কেন সেটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। অর্থাৎ প্রপার নাউন মানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যেমন বড় হাতের ক্যাপিটাল লেটার এটা, বড় হাতের অক্ষর আমরা যেটাকে বাংলায় বলি, ইংরেজিতে ক্যাপিটাল লেটার বলে থাকি, ইংরেজিতে ক্যাপিটাল কেস বলে থাকি, ইংরেজিতে বিগ কেস বলে থাকি। এই যে কথাগুলো সবগুলোই কিন্তু বড় হাতের দিয়ে আমরা বুঝে থাকি। এখন আসেন যে এটা হচ্ছে ক্যাপিটাল নাউন, সরি প্রপার নাউন চেনার একটা উপায় বলা যায় যে বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। তো এটা আমরা মুখস্থ করে বসে থাকবো? দুনিয়াতে তো বড় হাতের অক্ষর দিয়ে অনেক কিছু শুরু হতে পারে, সব কি প্রপার নাউন হবে? নিশ্চয়ই না। আপনি জাস্ট সিম্পলি চিন্তা করেন প্রপার অর্থ কি। প্রপার অর্থ কি? প্রপার অর্থ কি? স্পেসিফিক বা থাকে না যে উপযুক্ত, উপযুক্ত যে কোনো কিছুকে যখন আমরা বলা হয়। ধরেন আমার ক্লাসে যতজন পার্টিসিপেন্ট আছেন, কতজন আছেন আপনি বললেন? আচ্ছা, সবার লাস্টে কমেন্ট করেছে কি সাউন্ড ক্লিয়ার না, জেনি চৌধুরী, তারপর আক্তার জাহান। আপনি না না ঠিক আছে, আমি নামগুলো দেখছি, শোনেন না আপনি। জেনি চৌধুরী, আক্তার জাহান এবং রত্না হালদার। আচ্ছা, এই যে দেখেন আমি তিনজনের নাম করেছি, জেনি চৌধুরী, রত্না জাহান এবং আক্তার সামথিং একজন। তো এই যে তিনজনের নাম এবং আরো যদি কারোর নাম বলি, ধরেন আপনাদের ক্লাসে যদি কেউ থেকে থাকে সজল, আপনাদের ক্লাসে যদি কেউ থেকে থাকে মনে করেন যে রাহুল। তো এই যে আমি টোটাল 5টা নাম বললাম। আমি যখন সজল বলছি, রাহুল বলছি, জেনি বলছি, আক্তার জাহান বলছি, মানে আপনাদেরকে যখন ডাকছি আপনাদের কি প্রপার নামটা ধরে আমি ডাকতে পারছি না? আমার কি মানে আপনাদের মধ্যে কি কোনো কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে মানে আপনার নাম ধরে ডাকছি মানে তো আপনাকেই ডাকছি, প্রপার ওয়েতে আপনাকে ডাকতে পারছি, উপযুক্ত নামটি ধরে আপনাকে ডাকতে পাচ্ছি। ধরেন আপনি যদি কখনো কোনো একটা মানুষকে মানে কোনো একটা মানুষ যদি আপনাকে কোনো একটা পেঁচিয়ে কথা বলে বা অস্পষ্ট কথা বলে যেটি আপনাকে কনফিউজড করছে, আপনি তখন কি বলেন? এত না পেঁচিয়ে প্রপার কথাটা বলো। এই প্রপার নাউন ইজ নাথিং বাট সোজা সাপটা কথা, সোজা কথা। প্রপার নাউন ইজ নাথিং বাট সোজা কথা, একজনের নাম যেটাকে একবারে সেই মানুষটিকেই নির্দিষ্ট করে বোঝায় বা সেই ব্যক্তি বা বস্তুটিকেই নির্দিষ্ট করে বোঝায় এবং সেটা নিয়ে কোনো কনফিউশন ক্রিয়েট হয় না। ধরেন আমি এটা বলছি এটা একটা কলম, কলম নিয়ে কিন্তু কনফিউশন ক্রিয়েট হতে পারে, কেননা কলম আমি বলছি এটা কোন কোম্পানির কলম সেটা কিন্তু আমি বলছি না। এটা একটা কলম আছে, কলম আছে দুনিয়াতে বহুত কিছু। এখন আমি যদি বলি এটা একটা ম্যাটাডোর কোম্পানির কলম, সেক্ষেত্রে কিন্তু এটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে এবং ম্যাটাডোর কোম্পানির কলমটাকে আমরা প্রপার নাউন বলে ফেলতে পারছি যে এটা একবারে নির্দিষ্ট, এটার মধ্যে কোনো কনফিউশন নাই। কিন্তু যখন কলম বলছি কিছু না কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে, হয়েছে না? আসেন এবার সেই কনফিউশনটা ক্রিয়েট করি এবং আপনারা যেটা লিখবেন সেটা প্রপার নাউনের নিচে মানে উপরে হেডিং প্রপার নাউন দিয়ে জাস্ট এক্সাম্পল গুলো তুলে নেন যে প্রপার নাউন কি ব্যাপারগুলো হতে পারে। যেমন দেখেন রহিম করিম তো প্রপার নাউন অবশ্যই। ঢাকা এবং মেঘনা প্রপার নাউন কেন হয়েছে? আপনি যখন ঢাকাকে আলাদা করে বলতে বলতে পারছেন তখন ঢাকা দিয়ে নিশ্চয়ই আপনি চিটাগং বুঝাচ্ছেন না, ঢাকা দিয়ে নিশ্চয়ই আপনি খুলনা বুঝাচ্ছেন না, ঢাকা দিয়ে নিশ্চয়ই আপনি মনে করেন বান্দরবান বোঝাচ্ছেন না, ঢাকা মানে ঢাকা। সেক্ষেত্রে প্রপার নামটা বলা হয়েছে ঢাকার এবং সেজন্য এটা প্রপার নাউন। আর নাউনটা গুরুত্বপূর্ণ, এই মানে প্রিলিমিনারি পরীক্ষার জন্য নাউনটা খুবই গুরুত্বপূর্ণ। নাউনটা একটু কনসেপ্টটা পুরো ক্লিয়ার রাখেন, একটু পুরো ক্লিয়ার ভাবে যদি এটা বুঝেন দেখবেন আপনার এরপরে এখান থেকে মার্কসও সমস্যা হবে না। আবার যে কোনো একটা সেন্টেন্সে এটার সাথে আপনার ক্লজ রিলেটেড, এটার সাথে আপনার ফ্রেজ রিলেটেড, সবকিছু রিলেটেড, সো এটার থেকে আপনার মার্কস মিস হবে না। এরপরে দেখেন মেঘনা যখন বলা হচ্ছে, মেঘনা একটা নদীর নাম।
তো মেঘনা একটা নদীর নাম, আপনি মেঘনা নদী দিয়ে তো আর যমুনা বোঝাচ্ছেন না, আপনি মেঘনা নদী দিয়ে মেঘনা নদীকেই বোঝাচ্ছেন। এই যে কথাগুলো আছে প্রপারলি, যে ডাকার যে নামগুলো আছে সেগুলোই প্রপার নাউন, যার মধ্যে কোনো কনফিউশন থাকবে না। এই এক্সাম্পল গুলো লেখা শেষ হলে আপনারা ডান লিখবেন, এতক্ষণ আমি বিশ্বাস করছি আপনাদের লেখা হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম স্যার, কথা স্পষ্ট, আমি ভিডিও আটকে যাচ্ছে কেন? আচ্ছা, ডান। এবার দেখি যে কমন নাউন কাকে বলে। তো আপনারা যদি বাস্তব জীবনে একটা, এই মানে বুকিশ ভাষা বাদ দেন, আপনি বাস্তব জীবনের চিন্তা করেন যে আপনাকে যদি কেউ একই জাতীয় কথা বলে, আপনি কি বলবেন? কমন কথা। ধরেন আপনাকে কেউ, আপনি ধরেন একটা অফিসের বস, এখন আপনাকে কেউ বলছে যে মানে দেরি করে এসেছেন, আপনি ধরেন অফিসে দেরি করে এসেছেন, তখন আপনার বস আপনাকে জিজ্ঞাসা করছে যে দেরি করে কেন এসেছেন, আপনি বলছেন জ্যাম ছিল স্যার রাস্তায়। তখন কিন্তু আপনার স্যার বলবে যে এই কমন কথা বাদ দিয়ে অন্য কিছু বলেন, জ্যাম যে আছে এটা সবাই জানে। তো কমন দিয়ে উনি কি বোঝাতে চাইলো, যে এই জ্যাম জাতীয় কথা, কমন দিয়ে বেসিক্যালি বোঝাচ্ছে জাতি। এই যে জাতীয় কথা যখন বলা হচ্ছে, সেটা যখন কমন নাউন হয়ে যায়, তার মানে কি যে কোনো জাতি বিশেষ ব্যাপারগুলোই কমন নাউন হয়ে যায়। যে ব্যাপারটি অনেকের মধ্যেই বিদ্যমান সে ব্যাপারটি কমন নাউন হয়ে যায়। যে ব্যাপারগুলো মানে অনেকগুলোই হতে পারে, নির্দিষ্ট কোনোটা না হয়ে অনেকগুলোই হতে পারে, অনেক কিছুই হতে পারে ওই ব্যাপারটা, সেটাই নিশ্চয়ই কমন নাউন হয়ে যায়। ফর এক্সাম্পল আপনি দেখেন, গার্ল, বয়, প্লেয়ার, রিভার কেন হলো কমন নাউন? একটু চিন্তা করেন তো। ধরেন আমি, আপনারা যারা আমার ক্লাস করছেন, আমি যদি আপনাদেরকে বলি যে আমার ক্লাসে যারা আছেন ছেলেরা এক দল হয়ে যাবেন এবং মেয়েরা এক দল হয়ে যাবেন, তো তখন আমি ভাগ করলাম, আপনাদের কি হিসেবে ভাগ করলাম? নিশ্চয়ই জাতি হিসেবে ভাগ করেছি। নিশ্চয়ই ছেলে জাতিকে এক পাশে যেতে বলেছে এবং মেয়ে জাতিকে এক পাশে যেতে বলেছে। তার মানে কি যে আপনাদের জাতিগত ভিত্তিতে আমি কিন্তু আপনাদেরকে পার্থক্যটা ক্রিয়েট করতে পেরেছি। এবং সেক্ষেত্রে আমি যদি বলি যে মেয়ে হাত তুলেন তো একজন আপনাদের মধ্যে থেকে, বা মেয়েরা হাত তুলেন তো বলেন তো, মানে থাকে না যে আমি যদি স্পেসিফিক কারোর নাম বলি, ধরেন মেয়েদের দিকে আমি একটা কথা বললাম, আপনারা কিন্তু যে কেউ কথাটির উত্তর দিতে পারেন। ছেলেদের দিকে আমি একটা কথা বললাম, যে কেউ কথাটির উত্তর দিতে পারেন। তো সেক্ষেত্রে এখানে কিন্তু কমন হয়ে যাচ্ছে যে একটা গণ্ডির মানুষের মধ্যে যে কেউ, এবং তাদেরকে যে আমি ভাগ করছি সেটা একটি দল হিসেবে আমি ভাগ করছি, একটি জাতি হিসেবে ভাগ করছি। এই জন্য বয়, গার্ল কমন নাউন। এবার আসেন প্লেয়ারের কথা। আপনি যখন প্লেয়ারের কথা বলছেন, আপনি কিন্তু সাকিব আল হাসানের নাম বলছেন না। আপনি কিন্তু এক্সকিউজ মি, আপনি কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের নাম বলছেন না। আপনি কিন্তু মাশরাফি বিন মুর্তজা বা লিওনেল মেসির নাম বলছেন না। আপনি যখন প্লেয়ার বলছেন, এই প্লেয়ার দিয়ে কিন্তু মাশরাফি বিন মুর্তজাকেও বোঝানো হয়, ক্রিস্টিয়ানো রোনালদোকেও বোঝানো হয়, বাংলাদেশের সাকিব আল হাসানকেও বোঝানো হয়, এমনকি কি বলে যে নেইমার যে ব্রাজিলের আছে তাকেও বোঝানো হয়। মানে সবাইকে বোঝাতে পারছেন আপনি শুধু প্লেয়ার কথাটি দিয়ে। তার মানে কি এই জাতির মধ্যে পড়ছে দেখে এটা কমন নাউন হয়ে গিয়েছে। সিমিলারলি আপনি যখন রিভার বলছেন, আপনি যখন নদী বলছেন, নদীর মধ্যে আপনার কি বলে আমাদের পদ্মা, মেঘনা, যমুনা হতে পারে। নদী বলতে আপনার ওই যে হোয়াংহো নদীও হতে পারে, যেটা আপনার যে কুনলুন পর্বত থেকে উৎপত্তি হয়েছে। আমরা আবার কি বলে যে পিত নদীর কথা বলতে পারি, আমরা আবার জর্ডান নদীর কথা বলতে পারি। মানে থাকে না যে আমরা এই যে কথাগুলো আছে এটা দিয়ে তো নির্দিষ্ট কোনো নদীর নাম বলছি না, আমি তো যে কোনো নদীকে আইডেন্টিফাই করতে পারছি, যে কোনো নদীকে আমি মানে কি বলে যে সিগনিফিকেন্ট ভাবে আমি বলছি না, আমি যে কোনো নদীর নামে বা যে কোনো নদীর কথা আমি এই নদী কথাটি দিয়ে বুঝিয়ে দিতে পারছি। তাই এগুলো সব এক জাতীয় কথা, এবং এই এক জাতীয় কথার কারণেই কিন্তু তারা কমন নাউন হয়েছে। এবং এক্সাম্পল গুলো লিখে নেন, সংজ্ঞা লিখার কোনো দরকার নেই। আপনি যদি বোঝেন আপনার সংজ্ঞা লিখার কোনো দরকার নেই। আচ্ছা, লেখা শেষ হলে একটু নাম লিখবেন। আচ্ছা, ভেরি গুড। এবার আসেন কালেকটিভ নাউনে যে, আর নাউনের মধ্যে কমন নাউনটা খুব গুরুত্বপূর্ণ এবং কালেকটিভ নাউনটাও খুব গুরুত্বপূর্ণ। এবার আসেন কালেকটিভ নাউনে যাই। প্রথমে আসি আমরা কালেকটিভ মানে কি। কালেকটিভ মানে আমরা কি জানি? সমষ্টি। কালেকটিভ ব্যাপারটার মানেই তো আমরা জানি যে সমষ্টি। আমরা যখন দেখি যে কালেকটিভ এফোর্টের কথা বলি, কালেকটিভ কি বল আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলি, কালেকটিভ কি বল মেমোরেন্ডামের কথা বলি,
তখন কিন্তু সবকিছুই যখন কালেকটিভ বলা হয় তার মানে কি সমষ্টি বোঝানো হয়। একটা সমষ্টি মানে কয়েকজন মানুষের সমষ্টিতে গঠিত কোনো কিছু একটা বলা হয়। তো এখন বলতে পারেন যে স্যার মেয়ে জাতি বা ছেলে জাতি যখন বলেছেন তারাও তো সমষ্টিতে গঠিত হয়। অবশ্যই আপনি ঠিক বলছেন, মেয়ে জাতি ছেলে জাতি তো অবশ্যই সমষ্টিতে গঠিত হয়, কিন্তু এখানে ফোকাসটা সমষ্টি না, ফোকাসটা এখানে জাতি। আপনি যদি কনফিউশন ক্রিয়েট করতে চান, কনফিউশন ক্রিয়েট করতে গেলে আপনি তো এটাও বলতে পারেন যে স্যার আর্মি দিয়ে তো পুরো আর্মি জাতি হয়ে যায়, তারপর নেভি দিয়ে তো পুরো নেভি জাতি হয়ে যায়। আপনার কথা অবশ্যই ঠিক, নেভি দিয়ে পুরো নেভি জাতি হতে পারে, কিন্তু স্যার এই যে ওয়ার্ড গুলো আছে আর্মি, নেভি, ক্লাস, এগুলো দিয়ে বেসিক্যালি আপনার বোঝানো হয় মেজরিটি অফ পিপল, বোঝানো হয় অনেক বড় সংখ্যক একটা মানুষের একটা সমষ্টিকে বোঝানো হয়, এবং যে একটা মানে যেই মানুষগুলো একত্রে কাজ করে সমষ্টিগতভাবে কাজ করে তাদেরকে বোঝানো হয়। দেখেন, আপনি যখন ক্রাউডের কথা বলছেন, একজন মানুষ কিন্তু ক্রাউড হয় না, ক্রাউড মানে কয়েকজন মানুষ একত্রে কাজ করতে হবে। আপনি যখন আর্মির কথা বলছেন, এটা একটা কালেকটিভ নাউন এই কারণে যে আর্মিরা যখন কাজ করে আমরা দেখি যে সবগুলো কাজ তারা খুব দলে মিলে করতে পছন্দ করে। আর্মি মানেই কিন্তু আপনি দল হিসেবটা চিন্তা করে ফেলতে পারেন যে আর্মি দল বা নেভি দল, ওই যে থাকে না যে পাক হানাদার বাহিনীর দল, আমরা কিন্তু এই যে হানাদার বাহিনীর দল কথাটি বলছি মানে এদের পাশে কিন্তু দলীয় একটা ব্যাপার কাজ করে যে তারা দল হিসেবে কালেকটিভলি কাজ করে। এরপরে দেখেন ক্লাস যখন বলছেন, ক্লাসের যারা আছেন তারা কিন্তু ক্লাসের পুরো অডিয়েন্সরাই কিন্তু কালেকটিভলি ক্লাসটি করছেন। সিমিলারলি গ্রুপও কিন্তু একটা কালেকটিভ জিনিস, একত্রিত একটা সমষ্টিবাচক জিনিস। ফ্লোক হচ্ছে আপনার যে ভেড়ার পাল, সেটিও কিন্তু একটি, না সরি, ফ্লোক হচ্ছে মনে হয় মহিষের পাল, মহিষের পাল সেটিও কিন্তু একটি সমষ্টিবাচক জিনিস। সিমিলারলি হার্ট বা সোল বা অডিয়েন্স আপনি যখন বলছেন, বা মেজরিটি, শাওয়ার, ফ্যামিলি, শাওয়ার হচ্ছে এক পশলা বৃষ্টির কথা যখন আপনি বলছেন। এক পশলা বৃষ্টি মানে কি আপনার কাছে একটা ফোঁটা তো বৃষ্টি আপনার কাছে পড়ছে না, আপনার কাছে এক পশলা বৃষ্টি মানে অনেকগুলো ঝাঁকে ঝাঁকে বৃষ্টি একসাথে আপনার কাছে পড়ছে। এটাই হচ্ছে মানে মেইন পার্থক্য, যে কালেকটিভ নাউন আর কমন নাউন একরকম মনে হলেও কালেকটিভ নাউনের প্রায়োরিটি হচ্ছে দল, দল নিয়ে তারা কনসার্ন করে, আর যে কমন নাউন সেটা হচ্ছে জাতি নিয়ে কনসার্ন করে। এরপরেও কারোর ঝামেলা হতে পারে, সেক্ষেত্রে আমি যেই কয়েকটা কালেকটিভ নাউন আপনাদেরকে নোট করে দিয়েছি, এই কয়েকটা কালেকটিভ নাউন আপনারা নিয়ে খাতার মধ্যে লিখে রাখতে পারেন যে এগুলো কালেকটিভ নাউন, এবং এখান থেকেই প্রশ্ন যদি কালেকটিভ নাউনে আসে, এখান থেকে আসার সম্ভাবনা 90%, যে এই শব্দগুলোই প্রচলিত শব্দ এবং এখান থেকেই বেশি করে এসে থাকে। এগুলো একটু লিখে নেন এবং তারপরে লেখা শেষ হলে ডান লিখবেন, কালেকটিভ নাউন গুলো একটু লিখে নেন যে এক্সাম্পল গুলো। আচ্ছা, একজন বলছেন ডান। স্যার আপনারা বুঝতে পারছেন তো নাকি মানে শুধু লিখার তালে আছেন? শুধু লিখবেন না, আগে বুঝে তারপরে লিখবেন, মানে যখন আমি কথা বলছি তখনই লিখা শুরু করবেন না। বুঝতে পারছেন তো? ক্লিয়ার হয়েছে তো তিন প্রকারের নাউন? সেটা একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, ক্লিয়ার, ভেরি গুড। এবার আসেন আমরা ম্যাটেরিয়াল নাউনে যাই। আমরা যখন ম্যাটেরিয়াল নাউন বলি আমরা কি বলে থাকি? ম্যাটেরিয়াল মানে আমরা কি বলে থাকি? ম্যাটেরিয়াল মানে হচ্ছে উপকরণ। বাংলায় কি বলি? উপকরণ না? বাংলায় ম্যাটেরিয়ালকে বলা হয় উপকরণ। এই যে উপকরণের ব্যাপারটা, আচ্ছা একজন বড় কমেন্ট করেছে কি, থ্যাঙ্কস ফর কমন এক্সাম্পল অফ কালেকটিভ নাউন, we will get more in lecture sheet. জি স্যার, পাবেন, আপনি আরো পাবেন। আচ্ছা স্যার, লেকচার শিট তো আছে, লিখতে হবে। স্যার লেকচার শিটে তো সবকিছু আছে, লেকচার শিটে তো আমার লেকচারও থাকার কথা, তাও লিখে নেন, চর্চাটা হয়ে যাবে। আর ইংরেজি যে মানে আপনারা আর একটু অ্যাডভান্স হলে বুঝবেন, আমি আপনাদেরকে যা পড়াচ্ছি প্রতিটাই কিন্তু আমার নিজের নোট থেকে আমি আপনাদেরকে পড়াই। তো সেক্ষেত্রে আপনারা সহজ ভাষায় থাকে, এগুলো আপনার লিখার দরকার নেই। আপনি যখন সামনে যাবেন, ক্লজ যখন পড়বেন, ফ্রেজ যখন পড়বেন, আপনি ট্রান্সফরমেশন যখন পড়বেন, আপনি যখন সেন্টেন্স পড়বেন, আপনি যখন ভয়েস পড়বেন, ন্যারেশন পড়বেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বেন, রাইট ফর্ম অফ ভার্ব পড়বেন, তখন প্রতিটাই আমি আপনাদেরকে আমার নোট পড়াবো। দেখবেন এর থেকে সহজ ভাষায় আসলে লেখা সম্ভব না। তো সেক্ষেত্রে আপনি একটু লিখার অভ্যাস করেন, আর আমার যে লেকচারটা আছে আপনারা একটা আলাদা খাতা নিয়ে নেন, এটা আপনাদের খুবই উপকার হবে, এটা আপনারা পরে বুঝবেন যে প্রতিটা লেকচারের জন্য আলাদা করে, মানে আমার যে লেকচারটা আছে ইংরেজি সেটার জন্য একটা আলাদা খাতা নিয়ে নিবেন, এবং লেকচারের যেদিন যে লেকচারটা থাকবে ওই দিন এটা তুলে নিবেন,
এবং ট্রাস্ট মি, পরীক্ষার আগে শুধু এই লেকচারটা আপনি দেখে এক্সাম্পল গুলো একটু দেখে চর্চা করে যাবেন, দেখবেন ভালো করবেন। এবার আসেন ম্যাটেরিয়াল নাউনের কথা বলি। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বেসিক্যালি আমরা কি বোঝাই, ম্যাটেরিয়াল নাউন বলতে আমরা কি বুঝি? উপকরণ। ম্যাটেরিয়াল হচ্ছে উপকরণ। ম্যাটেরিয়াল যদি উপকরণ হয়, ম্যাটেরিয়াল নাউন কি উপকরণ ছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ আছে? অবশ্যই না। ম্যাটেরিয়াল নাউনও হচ্ছে উপকরণ জাতীয় যে নাম সেটাকেই বোঝায়। যেমন ধরেন আমার হাতে একটা ডিজিটাল বোর্ডের কলম আছে, এই কলমটি যদি আমার কাছে রেডি প্রোডাক্ট হয় সেক্ষেত্রে এটার উপকরণ কি ছিল? নিশ্চয়ই এটার উপকরণ ছিল প্লাস্টিক। একটু পানির ব্যবস্থা করুন তো। নিশ্চয়ই এটার উপকরণ ছিল প্লাস্টিক। এই যে প্লাস্টিকটা এটার উপকরণ হয়েছে, এই প্লাস্টিকের উপকরণ থেকেই তো এই কলমটি হয়েছে। তো সেক্ষেত্রে এই যেই নাউন গুলো দ্বারা উপকরণ বোঝানো হয় সেগুলোই কিন্তু এই ম্যাটেরিয়াল নাউন। এবং যখন আমি ম্যাটেরিয়াল নাউন থেকে কোনো কিছু একটা তৈরি করা হবে, একটা সূক্ষ্ম ব্যাপার আপনি দেখেন, ধরেন আমার হাতে একটা কলম আছে, এটার ম্যাটেরিয়াল ছিল প্লাস্টিক। আপনি যখন প্লাস্টিকের থেকে কলমটি তৈরি করেছেন, কলমটি তৈরি করার কারণে এই কলমটি কি দুনিয়াতে একটি কলম আছে? এর সাথে তো আরো অনেক কলম আছে। তো এবার বলেন তো এই কলমটি কোন নাউন? এই কলমটি কোন নাউন হতে পারে? আপনি একটু কমেন্টে লিখেন তো, দেখি দেখি লিখতে পারছেন কিনা। দেখি আমাদের একটু কমেন্ট দেখান তো আমাকে। কলমটি কোন নাউন হবে বলুন তো? স্যার অনেক ইজি ওয়েতে পড়ায়, থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, এটা কি আমার হাতে দিচ্ছেন? আচ্ছা, আমাকে একটু পানি দেন। আচ্ছা, কমন নাউন বলছেন, অনেকে কমন নাউন বলছেন। ভেরি গুড। আচ্ছা, ইউ গাইজ আর ডুইং ওয়েল। তো আপনারা বুঝতে পারছেন তার মানে যে এটি একটি কমন নাউন। কেননা রেডি প্রোডাক্ট যখন একটা আমার হাতে আছে, সেই রেডি প্রোডাক্ট তো দুনিয়াতে একটি না। কিন্তু এটাকে যদি বলা হতো ম্যাটাডোর কোম্পানির কলম, তাহলে কোন নাউন হতো? একটু লিখেন তো আপনারা। এটাকে ধরেন বলা হয়েছে ম্যাটাডোর কোম্পানির কলম, তাহলে এটা কোন নাউন হতো? একটু লিখেন তো দেখি। প্রপার নাউন স্যার, ভেরি প্রপার গুড, নাউন। ভেরি গুড। কেননা প্রপার নাম ধরে ডাকা হচ্ছে। তার মানে আপনি যেটা এখন একটু খেয়াল করে দেখেন তো, আপনারা যা দেখেছেন, আমার হাতে কিন্তু আপনাদের কমেন্ট গুলো এখন চলে আসে, তখন আমার হাতে ছিল না আর কি। ওই যে ইয়েটা জুমটা দিয়ে গেছে আর কি একজন। আবার কই গেল আপনাদের কমেন্ট? আচ্ছা, যেটা বলছিলাম যে প্রপার নাউন, আচ্ছা এই কমেন্ট গুলো আবার চলে গেল। ওনাকে একটু দিয়েন তো নাসিম ভাইকে, আমি কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই যে মানে প্রপার নাউনের যে ব্যাপারটা, আপনারা দেখেন প্রপার নাউন ধরতে পারছেন, কমন নাউন ধরতে পারছেন, ম্যাটেরিয়াল নাউন ধরতে পারছেন, এবং কালেকটিভ নাউন লিখেই নিয়েছেন আপনারা। আর বুঝেইছেন যে এই কালেকটিভ নাউন দিয়ে সমষ্টি বোঝানো হয়, এটা নিয়ে আপনার কোনো ঝামেলা হওয়ার চান্সই নেই। পানি খাওয়ানোর কথা বলছি, পানি খাওয়ানো। তো এবার দেখেন যে আমরা ম্যাটেরিয়ালের কথা যখন বলছি, যে ম্যাটেরিয়াল নাউনের বাংলা অর্থ হলো বস্তুবাচক নাম। যে নাউন দ্বারা কোনো পদার্থের সম্পূর্ণ অংশকে অখণ্ডভাবে বোঝায় কিন্তু ওই পদার্থ থেকে উৎপন্ন কোনো বস্তুকে বোঝায় না, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। মনে রাখতে হবে ম্যাটেরিয়াল নাউনকে ধরা যায়, ছোঁয়া যায়, পরিমাপ করা যায়, কিন্তু 1 2 3 4 এভাবে গণনা করা যায় না। এই ব্যাপারটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু আপনারা লিখে নেন যে ম্যাটেরিয়াল নাউনকে ধরা যায়, ছোঁয়া যায়, পরিমাপ করা যায়, কিন্তু 1 2 3 4 এভাবে গণনা করা যায় না। এটা একটু লিখে নেন আপনারা, এটা একটু লিখে নেন, তারপর আমি বলছি যে এটা দিয়ে কি বোঝানো হয়। যে ম্যাটেরিয়াল নাউনকে বেসিক্যালি আপনি ধরতে পারবেন, ছুঁতে পারবেন, পরিমাপও করতে পারবেন, কিন্তু গণনা করতে পারবেন না। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। গণনা এবং পরিমাপ নিয়ে মাঝে মধ্যে আমাদের একটু ঝামেলা হয়, যে কোনটি গণনা এবং কোনটি পরিমাপ। ফর এক্সাম্পল, আপনি যখন আয়রনকে মেজার করবেন, আপনি কিন্তু আয়রনকে গণনা করছেন না, আপনি আয়রনের যে ওয়েট আছে সেটা কিন্তু আপনি পরিমাপ করছেন। আপনি বলছেন 1 টন লোহা, 1 টন মানে কি একটি লোহা? কাউন্টেবল বা আনকাউন্টেবল ব্যাপারটা কিন্তু একটি এবং দুটি, তিনটি, চারটি, 100টি, এই ব্যাপারগুলো এভাবে হয়ে থাকে। 1 কেজি মানে কিন্তু একটি না, 1 কেজি মানে 100 কিলোগ্রামের কথা, সরি মানে 1 কেজি মানে 100 গ্রামের কথা বলা হচ্ছে। তো এই যে 100 কিলো, মানে যাই হোক, যেই মানে এক্সাম্পলটা ধরেন 1 টনের কথা বলা হচ্ছে, আপনি 1 টন মানে কিন্তু এটার মধ্যে যে মানে পরিমাণগুলো গিয়েছে সেই পরিমাণের কথা বলছেন, 1 টন মানে কিন্তু একটি না। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু প্রতিনিয়ত আমরা পরিমাপ করতে পারছি, কিন্তু 1 2 3 4 এভাবে গণনা করতে পারছি না। দেখেন আপনি আয়রন বললে আপনি আয়রনের টন হিসেবে কিনছেন, আয়রন কিন্তু একটি দুটি হিসেবে আপনি কিনছেন না। আপনি যখন গোল্ড বলছেন, গোল্ড কিন্তু আপনি মানে কি বলে যে ভরি হিসেবে কিনছেন, প্রচলিত যে ভরি আছে। কাঠও যখন আপনি কিনছেন, কাঠেরও কিন্তু নির্দিষ্ট একটা পরিমাপ আছে। আপনি কিন্তু কাঠ দিয়ে বলতে পারছেন না যে আমাকে একটি কাঠ দেন, দুটি কাঠ দেন বা তিনটি কাঠ দেন। এবার আসেন দেখি
এগুলো ম্যাটেরিয়াল নাউন যে হয়েছে। ম্যাটেরিয়াল নাউন আপনি ফর এক্সাম্পল যখন বলছেন যে আয়রন, আয়রনটা কিসের ম্যাটেরিয়াল হতে পারে? আয়রন দিয়ে বিল্ডিং তৈরি করতে পারে, আয়রন দিয়ে স্ট্রাকচার তৈরি করতে পারে, তো সেটির ম্যাটেরিয়াল আয়রন হতে পারে। আবার ধরেন আপনি যখন বলছেন গোল্ড, গোল্ডটি কিসের ম্যাটেরিয়াল হতে পারে? ফর এক্সাম্পল আপনি একটি মানে গোল্ডের একটা রিং বানাচ্ছেন, গোল্ডের একটি চেন বানাচ্ছেন, গোল্ডের একটি পায়েল বানাচ্ছেন, এগুলোর ম্যাটেরিয়াল হতে পারে। আবার আপনি যখন উড বলছেন, কাঠের কথা বলছেন, কাঠটি কিসের ম্যাটেরিয়াল হতে পারে? অবশ্যই কাঠটি চেয়ার টেবিলের ম্যাটেরিয়াল হতে পারে। পাশাপাশি একটি কাঠ আপনার কি বলে যে কাগজ তৈরির উপকরণ হতে পারে। তো উপকরণ জাতীয় যে শব্দগুলো আছে, মানে উপকরণ যখন আমরা বুঝবো এবং যখন আমরা দেখতে পাবো যে এগুলোকে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, সেটিই কিন্তু ম্যাটেরিয়াল নাউন। এবং গণনা এবং পরিমাপের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটি আছে, এটা যদি আপনারা বুঝতে পেরে থাকেন একটু কমেন্টে জানাবেন, আমি তারপরেই আগাচ্ছি। কারণ গণনা এবং পরিমাপের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, এটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পেরে থাকেন একটু ক্লিয়ার লিখবেন। আচ্ছা, ডান, ইয়েস স্যার, বুঝাচ্ছ, ভেরি গুড। ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখি অ্যাবস্ট্রাক্ট নাউনে আসি এবার। এরপরে অ্যাবস্ট্রাক্ট নাউনের যে ব্যাপারটা, অ্যাবস্ট্রাক্ট মানে কি? যখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ছি, এই প্রতিটা নাউনের ভেতরে ঢুকে ঢুকে আমি এই কারণে বুঝাচ্ছি, এগুলোর মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে এবং এই পার্থক্যগুলোর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসে। আপনাকে কনফিউজ করার জন্য এখান থেকে প্রশ্ন আসে। আপনাদেরকে আমি 4-5টা প্রশ্ন দেখিয়েছি, এই 4-5টা প্রশ্নের থেকে কিন্তু দুটো প্রশ্ন ছিল নাউনের মধ্যে থেকেই। আপনি যদি নাউনটা ক্লিয়ার হন, বিসিএস বলেন, যে কোনো চাকরির পরীক্ষা নাউন থেকে আপনাকে আটকানো যাবে না। এবার স্যার, গণনা করা গেলে সেটা কি কমন নাউন হবে? জি স্যার, গণনা করা গেলে সেটা কমন নাউন হতেও পারে, আবার গণনা করা গেলে সেটা প্রপার নাউনও হতে পারে। মনে করেন আপনি গণনা করছেন রহিমকে, গণনা করছেন আপনি করিমকে, গণনা করছেন আপনি সজলকে, গণনা করছেন আপনি মাহবুবকে। তো আপনি যখন প্রত্যেককে আলাদা আলাদা গণনা করছেন, সেটা তো প্রপার নাউনও হতে পারে, তো কমন নাউন হতে পারে। ধরেন আপনি গণনা করছেন একটা প্রপার নাউনের, ধরেন একটা জাতি বিশেষ, আপনি নদীদের গণনা করছেন, আপনি সাগরদের গণনা করছেন, তো সেক্ষেত্রে এটা আলাদা ব্যাপার, এটা আসছে, সামনে আসছে, এটা সামনে আপনাদের আসছে। তো এখন দেখি যে অ্যাবস্ট্রাক্ট মানে কি। অ্যাবস্ট্রাক্ট মানে এমন একটা সেন্সেশন যেটা আমরা অনুভব করতে পারি, যেটা আমরা ধরতে পারি না, যেটা আমরা ছুতে পারি না, যেটা আমরা কেবল অনুভব করতে পারি। একটা সেন্সেশন আমাদের মনের ভেতরে কাজ করে, একটা ফিলিং আমাদের মনের ভেতরে কাজ করে, বাট আমরা ওইটাকে অনুভব ছাড়া অন্য কোনো বাস্তবে এটা রূপ দেয়া সম্ভব না। ফর এক্সাম্পল, আমরা যখন বলছি হ্যাপিনেস, আমি হ্যাপিনেসটা একটা অনুভূতি ফিল করতে পারছি, আমি এটাকে দেখার কোনো সুযোগ নাই। আমি যখন বলছি স্যাডনেস, আই এম ফিলিং দ্যাট আই এম স্যাড, বাট আই ডোন্ট নো ওয়াই, আই ক্যান নট সি মাই স্যাডনেস। সো এটাকে এখানেও দেখার কোনো উপায় নেই। অনেস্টি, একজন মানুষ সৎ, আপনি তার সততা দেখতে পারবেন না, সততাকে অবশ্যই অনুভব করতে পারবেন। আপনি যদি বলেন যে সে সৎ, সেটা আমি জানি, সেটা জানি মানে কি, আমি অনুভব করতে পারি, আমার দেখা কোনো কিছু না, এটা আমার কাছে রিটেন কোনো ডকুমেন্ট না, বা আমি স্পষ্টত দেখতে পাচ্ছি, এমন কোনো কিছুই কিন্তু না এই সৎ কথাটি। সেজন্য এই সূক্ষ্ম পার্থক্যগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। এবং এই যে এই জাতীয় ব্যাপারগুলো আছে, যেগুলো সেন্সেশন, যেগুলো দেখতে পাওয়া যায় না, ধরতে পাওয়া যায় না, ছুতে পাওয়া যায় না, তাদেরকে কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট নাউনের ভেতরে ফেলা হয়। এবার আসেন, নাউনের আরো দুটি প্রকারভেদ আছে, যেটি একজন স্যার একটু আগে বললাম। স্যার, একটু সময় নিন, এক গ্লাস পানি খেয়ে আবার শুরু করুন। স্যার, আসলে আই এম নট ফিলিং ওয়েল, মানে আমি আজকে খুব একটা সুস্থ না, আপনি বুঝতে পেরেছেন হয়তো। তো আমার আসলে আজকে ক্লাসটির কারণ হচ্ছে যে আমি আপনাদের সাথে লাইভ সেশনে যুক্ত হওয়ার জন্য আসলে সময় পাচ্ছিলাম না। তো আজকে জন্য আমি মানে বিং সিক আমি এসেছি, কারণ আপনাদের দেরি হয়ে যাচ্ছিল। আমি যেহেতু আপনাদের বলেছি যে আমি আপনাদের লাইভের ব্যাপারটা, মানে আপনাদের পড়ার চর্চার ব্যাপারটা আমি শুরু করব, সেক্ষেত্রে আসলে আমি চাই না যে আমার কোনো একটা প্রমিস আমি না রাখতে পারি। তো সেজন্য আজকে এসেছি। আজকে 8টার পরে আপনাদের সাথে আমার একটা লাইভ সেশন থাকবে। তো ওই সেশনে গিয়ে আসলে আমরা মানে ব্যাপারটা আরো ইয়ে করতে পারবো। স্যার, ম্যাটেরিয়াল, স্যার আপনার প্রোনাউন্সিয়েশনটা অনেক হয়তো লেকচার অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেটা বলছিলাম, এবার আমরা আসি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনে। কাউন্টেবল নাউন কি? কাউন্টেবল নাউন হচ্ছে যেটা গণনা করা যায়। কাউন্ট মানে কি? গণনা। কাউন্ট মানে হচ্ছে গণনা।
কাউন্টেবল মানে কি? গণনাযোগ্য নাউন। গণনাযোগ্য যখন আমরা একটা কিছু গুনতে পারি সেটাকেই কাউন্টেবল নাউন বলে। তার মানে আমি যখন কোনো কিছু একটা গুনতে পারছি সেটাই কাউন্টেবল নাউন। কিন্তু স্যার এখন যদি আমি একটা জিনিস পরিমাপ করতে পারি, আমি যদি সেটা পরিমাপ করতে পারি, সেটা কি গণা গণা হবে? সেটা তো পরিমাপ হবে। 1 কেজি কি গণা? 1 কেজি হচ্ছে পরিমাপ করা। 1 টন তো গণা হয় না, 1 টন হচ্ছে পরিমাপ করা। এখানে সূক্ষ্ম একটা পার্থক্য আছে যে পরিমাপ এবং গণনা। আমরা যখন কাউন্টেবল বলবো, আমরা যখন ইংরেজিতে গণনাযোগ্য বা কাউন্টেবল বলবো, কথাটি কিন্তু নিতান্তই একমাত্র 1 2 3 4 এভাবে গণনাযোগ্যের কথা বলা হয়, আর কিছুই না। আপনি এটাকে পরিমাপ করতে পারছেন কিনা, দে ডোন্ট ইভেন বদার অ্যাবাউট ইট। তারা জাস্ট চিন্তা করে যে আপনি গণনা করতে পারছেন কিনা, আপনি গণনার কাজটি ভালো করে করতে পারছেন কিনা। এবার দেখি যে 3 প্রকারের নাউন আছে, প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন। এই 3 প্রকারের নাউন আছে যেগুলোকে আমরা গণনা করতে পারি। যখন আপনি এই যে একটু আগে আমি বলছিলাম যে কি একজন স্যার বলেছিলেন যে স্যার এই নাউনটি কি গণনাযোগ্য হতে পারে কিনা, কমন নাউনের কথা বলেছিলেন। তো আমি যে বলছিলাম যে স্যার প্রপার নাউনও তো গণনাযোগ্য হতে পারে, যে আপনি যে কাউকে গণনা করতে পারেন। সিমিলারলি আপনি দেখেন তো কালেকটিভ নাউন, আপনি কি আর্মিদের গুনতে পারবেন না? আপনি কি নেভিদের গুনতে পারবেন না? আপনি কি পাবলিক কতজন আছে গুনতে পারবেন না? আপনি কি ধরেন অডিয়েন্সকে গুনতে পারবেন না? তো সেক্ষেত্রে এগুলোকে কিন্তু গোনা যায়, এগুলোকে গোনা যায় দেখে এগুলো কাউন্টেবল নাউন। এবং এরপরে যদি দেখি আনকাউন্টেবল নাউনের কথা, যেগুলো গণনাযোগ্য না এবং গণনা করার কোনো চান্সই থাকে না এদেরকে। এই নাউন হচ্ছে 2 প্রকার, একটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন তো আপনারা জেনেছেন যে এগুলো পরিমাপ করা যায়, সূক্ষ্ম একটি পার্থক্য আছে, পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যাবে না। আর অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা সেন্সেশন, যেটা আমরা অনুভব করতে পারছি, সেটা তো আপনি ধরতেই পারবেন না, দেখতেই পারবেন না, আপনি গণনা কিভাবে করতে পারবেন? তো সেই ক্ষেত্রে এই যে কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ভিত্তিতে নাউন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবং কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে প্রথম 3টি যে নাউন দেখেছি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, সেগুলোকে গণনা করা যায়, এবং পরের দুটি যেটি ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট, সেদের মানে তাদের গণনা করা যায় না। শেষ আপনার নাউন। এবার আপনাকে নাউন যদি চাঁদের দেশের থেকে নেও, আপনাকে নাউন নিয়ে আটকাতে চেষ্টা করে, আমি আমি আশা করছি আপনি পারবেন না। বলেন তো, পারবেন আপনার নাউনের ব্যাপারে? নাউনের ব্যাপারে যে কোনো প্রশ্ন আসলে পারবেন? বলেন তো, একটু কমেন্ট করে জানান দেখি আপনারা কি বুঝেছেন। একটু কমেন্ট করে জানান নাউনের ব্যাপারে যেখান থেকে প্রশ্ন আসুক, পারবেন? পারবো বলছে, পারবো ইনশাল্লাহ, ভেরি গুড। আসেন এবার দেখি পারেন কিনা। আসেন এবার দেখি পারেন কিনা। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল? বলুন তো এটার অ্যান্সার কি হবে? স্যার প্রপার নাউন, কালেকটিভ নাউন স্যার। কালেকটিভ নাউন। স্যার কমেন্ট করেন, আপনি বলে ফেললে তো সবাই মানে জেনে গেল। আপনারা কমেন্ট করেন, আমি কমেন্ট দেখতে পাচ্ছি এখন, আপনাদের আমার হাতে ট্যাব আছে। আচ্ছা, কালেকটিভ নাউন, আচ্ছা কালেকটিভ নাউন, ভেরি গুড। হুম, এরপরে দেখি এরপরের নাউনটি কি আছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? লিখেন তো, গার্ল কি নাউন? হুম, কমন, ভেরি গুড। এগুলো কিন্তু প্রতিটি চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন। আপনার মনে করবেন না যে স্যার এগুলো নিজে বানিয়ে দিয়েছে, এগুলো কিন্তু চাকরি পরীক্ষা আসা প্রশ্ন থেকে আপনাদেরকে ধরা হচ্ছে। দেখি আপনারা পারছেন। পরে এটা এখন আপনারা পারবেন, এটা দরকার নেই এখন পড়ার। আচ্ছা, এটা বলেন তো, which one is abstract noun? বলুন তো। হুম, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখেন হয়েছে, অনেস্টি। এটাও দরকার নেই এখন। উম, উম, আচ্ছা, বিউটি ইজ ট্রুথ, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড বিউটি ইজ। বলেন তো এটা কি নাউন? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন, ভেরি গুড। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, এখন একটা কথা হচ্ছে যে স্যার অ্যাবস্ট্রাক্ট নাউন তো আমরা অনুভব করতে পারি, বিউটি কি আপনি দেখতে পান না? মানে বিউটি তো আপনার দেখতে পারার কথা, যে আপনি একটা সৌন্দর্য দেখতে পাচ্ছেন। দেখি স্যাররা কি বুঝছেন আপনারা, একটু বলেন তো বিউটি, বিউটি কেন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে? একজন একটু বলেন, কেউ একজন আমাকে এক্সপ্লেনেশনটা দিতে পারবেন একটু আনমিউট করে? তাহলে দেখতাম আপনাদের নলেজটা কেমন মানে হয়েছে বিউটির ব্যাপারে।
আচ্ছা, we can see beauty cannot measure or count. জি স্যার, ইউ আর রাইট, বাট স্টিল দেয়ার ইজ সামথিং মিসিং। আচ্ছা, আমি এখন বলছি, আপনারা ঠিকই ধরছেন, কিন্তু একটা সূক্ষ্ম ব্যাপার মানে আমাদের মিস করে গিয়েছি, যেটা হচ্ছে আপনি যে বিউটিটা দেখছেন, সেটা যে বিউটি এটা তো আপনি অনুভব করেন। কেননা আমরা চোখ দিয়ে কিন্তু সবাই একটা সার্টেন জিনিস দেখি, কিন্তু সেটা যে বিউটি নাকি বিউটি না, সেটা কিন্তু আপনার ভেতরের যে মানে কি বলে যে আপনার যে মূল্যবোধ, যেটাকে কি কি জানি বলে, মানে আপনি যে সোসাইটিতে বসবাস করেন, সেই সোসাইটির যে গ্রহণযোগ্য একসেপ্টেবল থিং, ধরেন অন্য সোসাইটিতে আফ্রিকান কিছু কিছু সোসাইটি আছে যে তাদের এমন অদ্ভুত অদ্ভুত কালচার আছে, তাদের কাছে যে বিউটির এক্সপ্লেনেশন, সেটা আমাদের বিউটির কাছে কিন্তু মানে একবারই অসামঞ্জস্যপূর্ণ। আমরা কিন্তু চিন্তাই করতে পারি না যে এটা বিউটি হতে পারে। তো তার মানে বিউটিকে আমরা অনুভব করতে পারি, আমরা ভেতরের সেন্সেশনটা ফিল করতে পারি, আমরা কিন্তু এটাকে দেখতে পাই একটা মানুষকে, কিন্তু বিউটিটা আমরা ভেতর থেকে দেখি। তো এজন্যই বিউটিটা হচ্ছে একটা মানে কি বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে আপনাদের কাছে নাউনের ব্যাপারটা ক্লিয়ার। নাউনের ব্যাপারটা যদি ক্লিয়ার হয়, এরপরে আমরা দেখি প্রোনাউনের ব্যাপারে যাই, এবং which is not that much important for you, but still we are going to learn, because this will help us to মানে to make our basic clear about English. আচ্ছা, তো ঠিক আছে, এখন দেখি যে প্রোনাউনের কথা বলা হচ্ছে। প্রো অর্থ কি? আচ্ছা, আপনারা বলেন তো প্রো অর্থ কি? প্রো অর্থ কি লিখেন আপনারা? প্রো অর্থ কি লিখেন, যে প্রো অর্থ কি হবে? পরেরটা তো নাউন জানেন, নাম। প্রো অর্থ কি বলেন? তো সেক্ষেত্রে আমরা প্রোনাউন যদি জানতে যাই, সেক্ষেত্রে আমরা কি বলি, যে প্রো মানে কি? মানে নর্মালি এটা খুব আচ্ছা, পরিবর্তে, হ্যাঁ ঠিক আছে, পরিবর্তে। প্রো মানে আসলে পরিবর্তে না, নর্মালি আপনি যদি মজা করেও বলেন, আমরা বলি না যে সে অনেক প্রো প্রো প্লেয়ার হয়ে গেছে, সে অনেক ফাস্ট হয়ে গেছে, মানে প্রো বলতে কি আমরা অ্যাডভান্স বুঝাই, মানে তার ব্যাপারেই অ্যাডভান্স। ধরেন আপনি আমার ব্যাপারে বলছেন যে জাহিদ স্যার বিদ্যাবাড়িতে ইংলিশ লেকচারার, জাহিদ স্যার মাঝে মধ্যে বিদ্যাবাড়ি লাইভ নিয়ে থাকেন, জাহিদ স্যার আমাদের মেন্টর হিসেবে কাজ করছেন বিসিএস। এই যে তিনবার জাহিদ বললেন, কোনো দরকার ছিল? আপনি যদি একবার বলতেন যে জাহিদ স্যার এটা উনি এটা করেছেন, উনি এটা করেছেন, সিম্পলি একটা সেন্টেন্স কিন্তু হয়ে যেত। এই যে একটা সেন্টেন্স মানে একটা ওয়ার্ডের পরিবর্তে, একটা নাউনের পরিবর্তে যে সেন্টেন্সের অর্থ ঠিক রেখে সেন্টেন্সের মাধুর্য টানার জন্য যে ওয়ার্ড গুলো কাজ করে, তাদেরকেই কিন্তু প্রোনাউন বলা হয়ে থাকে। এবং এই প্রোনাউনের কিছু প্রকার ভেদ আছে যেগুলো আমরা দেখব। এই প্রোনাউন গুলো হচ্ছে হি, সি, ইট, দে, এইগুলো হচ্ছে। আর বেসিক্যালি সংজ্ঞাটা যদি দেখি, নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। তো জি, প্রো অর্থ এক্সপার্ট বুঝাতে প্রো বলে, জি এক্স্যাক্টলি, এক্সপার্ট বুঝাতে প্রো বলে, জি। কিন্তু এই জায়গার মধ্যে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়, নাউনের পরিবর্তে তার নামে মানে তার দক্ষতাকেই বোঝাতে বা সেই মানুষটিকে বোঝাতেই যে নাউন ব্যবহার করা হয়, তাকে প্রোনাউন বলা হয়ে থাকে। এবং প্রোনাউনটা আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও মাঝে মধ্যে এখান থেকে প্রশ্ন এসে থাকে। এবং এটা আমরা যদি পরবর্তীতে যখন যাব, মানে আস্তে আস্তে যখন সামনের দিকে যাব, তখন দেখবো যে এটাও গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কেননা আমরা এই ব্যাপারগুলো স্কিপ করে যেতে কোনোভাবেই পারবো না। এবার আসেন আমরা প্রোনাউনের প্রকার ভেদে যাই। ফার্স্ট অফ অল, এতক্ষণ আপনারা কি দেখেছেন, যে পরীক্ষার মধ্যে কোনো ডেফিনেশন চায় না, কোনো কিছু জানতে চাওয়া হয় না, বা কোনো কিছুর প্রকার ভেদ এটি কয় প্রকার এরকম আসে না। কোনো মানে থাকে না যে আননেসেসারি যে ইনফরমেশন গুলো, আননেসেসারি যে বার্ডেন গুলো আপনার ব্রেনে দিবে, সেই বার্ডেন গুলো কিন্তু পরীক্ষায় দেয়া হয় না। ফর এক্সাম্পল, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা যখন পড়েছি, আমি যখন পড়েছি, তখন দেখতাম যে মানে যখন আমাদের ফার্স্ট লেকচার হতো পার্টস অফ স্পিচের, আমরা ধরেন লেখা শুরু করতাম, নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে, প্রিপোজিশন কাকে বলে। প্রতিটা কথায় আমি লেখা শুরু করতাম, বা প্রতিটা কথায় আমি আসলে কি বলে যে মানে বুঝতাম না যে ব্যাপারগুলো কিভাবে আসে। তো টিচারদের পড়া পড়তো, আমরা পড়া পড়তাম। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হতো না, আমরা ওই ডেফিনেশন নিয়ে মুখস্থ পড়ে যেতাম। সেজন্য ডেফিনেশন থেকে সরে বেসিকটা যদি আমরা ক্লিয়ার করি, এবং তারপরে দেখবেন যে এক্সাম্পল আপনি নিজে নিজে বুঝতে পারবেন যেটা দিয়ে আসলে কি বোঝা হয়। এবার দেখেন পার্সোনাল প্রোনাউনের কথা বলা হচ্ছে। পার্সোনাল প্রোনাউন, পার্সন মানে কি? পার্সন মানে কি একজন ব্যক্তি। একজন পার্সোনাল প্রোনাউন তো একজন ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার করা হয় সেটিকেই বলে। আমরা যখন পার্সোনাল
আমরা যখন পার্সোনাল প্রোনাউনের কারো কথা বলে থাকি সেটি কিন্তু একজন পার্সনের পরিবর্তে ব্যবহার করা হয় বলেই তাকে পার্সোনাল প্রোনাউন বলা হয়ে থাকে। ফর এক্সাম্পল, আপনি যখন হি বলছেন, হিটা কার এগেইনস্টে বলছেন? নিশ্চয়ই একজন পার্সনের এগেইনস্টে বলছেন। আপনি ধরেন শরীফ সাহেবের নামে কথা বলছিলেন, শরীফ সাহেবের নামের এগেইনস্টেই তো হি বলবেন। আপনি ধরেন শরীফুল সাহেবের কথা বলছেন, আপনি ধরেন কি বলে যে অন্য যে কোনো মানুষের নামে কথা বলছেন। ফর এক্সাম্পল, আমার লাস্ট কমেন্ট করেছেন হলেন গোলাম মোস্তফা, গোলাম মোস্তফা স্যারের নামে আপনি কথা বলেন, বা আপনি তার আগে ধরেন ফাতিহা ফাহমিদা, ওনা মানে যার নামে আপনি কথা বলেন, প্রত্যেকের নামকে কিন্তু আলাদা করে আপনি এই পার্সোনাল প্রোনাউন দিয়ে আলাদা করতে পারবেন। এখন ধরেন আমি গোলাম মোস্তফা স্যারের নামে বলছি যে গোলাম মোস্তফা উনি এই কথাটা বলেছেন, তো ওনার নামে তো আমি দিস বসাতে পারবো না, কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট না, এটা আমরা সবাই জানি। কিন্তু সেটা যে পার্সনের এগেইনস্ট আমরা ব্যবহার করেছি সেজন্যই পার্সোনাল প্রোনাউন হয়ে গিয়েছে। এটাই বেসিক। আমরা যেই প্রোনাউনটি দেখব সেটি যেই হিসেবে সেন্টেন্সে কাজ করছে সেই হিসেবেই সেই প্রোনাউন হয়ে যাবে। এটা আননেসেসারি, আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। এই পার্সোনাল প্রোনাউন হতে পারে হি, পার্সোনাল প্রোনাউন হতে পারে শি, পার্সোনাল প্রোনাউন ইটও হতে পারে, ধরেন একটা বস্তুর কথা বলা হচ্ছে সেক্ষেত্রে ইটও হতে পারে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু পার্সোনাল প্রোনাউন। এরপরে আসেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা ডেমনস্ট্রেট মানে কি বুঝি? ডেমনস্ট্রেট মানে নির্দেশিত করা। কেউ কি কিছু বলছে? জি স্যার, কেউ কিছু বলার থাকলে বলুন, আপনার আনমিউট করা হয়েছে। স্যার, দেয়ার ইজ ইম্পর্টেন্স অফ লার্নিং ট্রান্সফর্মিং প্রপার নাউন টু কমন ফর বিসিএস। স্যার, জুনিয়র মুন্সি যে কি বলছেন, আপনি একটু মানে আনমিউট করে কথাটা বলেন স্যার, আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বোঝাতে চাচ্ছেন আর কি কমেন্ট দিয়ে। আপনি আনমিউট করে কথা বলতে পারেন। তো যেটা বলছিলাম, এই যে ডেমনস্ট্রেটিভ নাউন, ডেমনস্ট্রেট মানে আমরা কি বুঝি? ডেমনস্ট্রেট বেসিক্যালি আমরা বুঝে থাকি নির্দেশিত করা, কোনো কিছুকে ডেমনস্ট্রেট করা, দেখানো। তো এই যে দেখেন, আমরা যখন ডেমনস্ট্রেট করি দিস কথাটি দিয়ে আমরা কি বলি? এইটা হয় আমার, দিস ইজ মাই পেন, আমার কলম, এটা আমি দেখাচ্ছি আমার কলম। দ্যাট ইজ ইয়োর পেন, ওইটা তোমার কলম। দিজ আর মাই বুকস, এগুলো আমার বই। দোজ আর ইয়োর বুকস, ওগুলো তোমার বই। ডেমনস্ট্রেট করছি, তো এটা যে আলাদা করে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমাদের মুখস্থ করার কোনো দরকারই নেই। আমরা এটা অর্থ দেখেই বুঝে যাচ্ছে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সিমিলারলি ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ তো আমাদের কাছে একবারে পানি ভাত, কোয়েশ্চেন মার্ক থাকবে। এবং ইন্টারোগেটিভ প্রোনাউন সেগুলোই হচ্ছে যেগুলো ডব্লিউএইচ ওয়ার্ড একটা সেন্টেন্সের শুরুতে বসে যখন তার কোনো একটা প্রশ্ন করে থাকে, কাউকে একটা কোনো প্রশ্ন বোঝানো হয়, সেক্ষেত্রে আপনার এটাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। আর একটা কথা, আমি যখন লেকচার নিচ্ছি আপনাদের মানে কি বলে যে ওভারঅল যে কোনো সমস্যায়, যেহেতু বিসিএস এর ব্যাপারে আমি আছি, আপনাদের আপনাদের যে কোনো সমস্যা আপনারা আমার সাথে মানে কথা বলতে পারেন ক্লাসের মধ্যেই, বা আপনার যদি কোনো কনসেপ্ট ক্লিয়ার না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাকে বলে তারপরে মানে না বুঝলে সাথে সাথে জিজ্ঞাসা করবেন। এই জন্য, আর ইউ আর গোয়িং টু অ্যাপিয়ার ফর বিসিএস এক্সাম, তো আপনাদের মধ্যে এই নার্ভাসনেসটা থাকলে হবে না যে আমি কথা বলতে পারবো কিনা আমার। হ্যাঁ, আপনি হয়তো বা শেক করবেন, আপনি একটু শেকই ফিল করবেন, স্যারের সাথে হঠাৎ করে কথা বলবো, আমার ভয়েস সবাই শুনছে, এটা কিন্তু আপনার কনফিডেন্স আস্তে আস্তে বাড়াচ্ছে। সো ডোন্ট হেসিটেট, মানে জাস্ট যা আসবে একটু প্রপার ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারলেই চলবে, আর কিছু দরকার নেই। তো সেজন্য নিজেকে ওই হেসিটেশনের মধ্যে রাখবেন না যে স্যার এটা কি আমি বোঝাতে পারবো কিনা। তো সেজন্য আপনি বিসিএস পরীক্ষা যখন দিবেন, ভাইভাতেও আপনি যাবেন, তো সেজন্য আপনার ভাইবার জন্যও কিন্তু এটা গুরুত্বপূর্ণ, আপনি কথা বলতে বলতে অভ্যাস করতে হবে। তো যেটা বলছিলাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে দিস, দ্যাট, দিস, দোজ, এই যে ব্যাপারগুলো আছে এগুলো প্রতিটি কিন্তু ডেমনস্ট্রেট করে, তাই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার ইন্টারোগেটিভ প্রোনাউন যখন প্রশ্ন করছে সেটি কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। এই যে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে সেটি কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে যাচ্ছে। সিমিলারলি যখন দেখেন আপনি রিলেটিভ প্রোনাউন বলছেন, আমরা একটু আগে শিখেছিলাম যে স্যার ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে তো ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন হলো কেন? ইন্টারোগেটিভ কোয়েশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে ইন্টারোগেটিভ প্রোনাউন তো ঠিক আছে, কিন্তু এখানে তো কোয়েশ্চেন মার্ক আপনি দেখছেন না, কোয়েশ্চেন মার্ক তো এখানে নাই। তো ইন্টারোগেটিভ কোনো কিছুর কাজ করতে গেলে অবশ্যই আমার মাথায় রাখতে হবে যে আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ জুনিয়র মুন্সি, ঠিক আছে আপনি ক্লাস শেষে জিজ্ঞাসা করবেন। তো এক্সকিউজ মি, তো যেটা বলছিলাম যে আপনি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখছেন যে একটি আরেকটির সাথে যুক্ত করছে, এই যে যুক্ত করার কাজটি করছে এখানে কোয়েশ্চেন মার্ক নেই,
তার মানে কি রিলেশন ক্রিয়েট করছে একটা। ধরেন আই নো দ্য পারসন, আমি সেই মানুষটিকে চিনি, হু লাভস মি, যে আমাকে ভালোবাসে। আমি সেই মানুষটিকে চিনি চিনি যেই মানুষটি আমাকে ভালোবাসে। হোয়াট ডাজ দ্যাট মিন? এই যে হু ওয়ার্ডটি, সেটি কিন্তু দুজন মানুষের মধ্যে একটা মানে একটা সেন্টেন্সে দুটি যে ক্লজ আছে, দুটি যে বাক্যে খণ্ডাংশ আছে, খণ্ড বাক্য আছে, তাদের মধ্যে সম্পর্ক তৈরি করছে এই হু কথাটি। তার মানে এটি একটি রিলেটিভ প্রোনাউন। এটা অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার। যখন একটা ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ হিসেবে কাজ করে তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়, এবং যখন এটা এভাবে রাখা যায় না কোথাও, যখন রিলেশন ক্রিয়েট করতে কাজ করছে, আচ্ছা এখানে থাক, যখন রিলেশন ক্রিয়েট করতে কাজ করছে তখন কিন্তু সেটি রিলেটিভ প্রোনাউন হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদেরকে মানে স্পেসিফিক একটা ওয়ার্ড ডব্লিউএইচ ওয়ার্ড মানে যে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন দাগিয়ে ফেলবো তা কিন্তু না স্যার। সেন্টেন্সের মধ্যে কাজ কি করছে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা নাউনও একটা ভার্ব হয়ে যায় কখনো কখনো, একটি ভার্বও কখনো কখনো আবার নাউন হয়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে এই ব্যাপারগুলোর সূক্ষ্ম পার্থক্য একটু খেয়াল করতে হবে যে সেন্টেন্সে তার কাজটি কি। এবার আসি এরপরে, হ্যাঁ এটা উপরে রেখে দেন। এরপরে আসি আমরা প্রোনাউনের আরো কিছু প্রকারভেদ আছে, যে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট অর্থ কি? আমরা ইনডিফিনিট অর্থ কি জানি? অনির্দিষ্ট। ইনডিফিনিট অর্থ আমরা কি জানি? এটাই কি এটার তো নাকি? আচ্ছা, ইনডিফিনিট অর্থ তো আমরা জানি যে অনির্দিষ্ট। ইনডিফিনিট অর্থ আমরা জানি অনির্দিষ্ট। তো অনির্দিষ্ট যে ব্যাপারগুলো আছে, সামথিং আপনি যখন বলছেন, এটা কি অনির্দিষ্ট কিছু না? যে কোনো একটা কিছুর কথা বলছে, মানে যে কোনো একটা কিছু, সামথিং মানে যে কোনো কিছু, এনিথিং যে কোনো কিছু, মানে সামথিং মানে অল্প কিছু, এনিথিং মানে বেশি কিছু, এরকম বোঝানো হচ্ছে। তারপরে এনিওয়ান, সামওয়ান, নো ওয়ান কথাটি বলে কিন্তু আপনি অনির্দিষ্ট কাউকেই বলছেন, যে এনিওয়ান ক্যান হেল্প হিম, তারপরে এনিবডি ক্যান কাম হিয়ার। এই যে কথাগুলো আপনি বলছেন, এনিওয়ান, নো ওয়ান কথাগুলো যে বলছেন, এটা কি ইনডিফিনিট করছে না? এটা কি অনির্দিষ্ট কাউকে নির্দেশ করছে না? তো সেজন্য এটা যে ইনডিফিনিট প্রোনাউন, এটা আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। এই জন্য আমরা যদি একটু দেখে সেন্স করে বলতে পারি সেক্ষেত্রে কিন্তু ইজিলি হয়ে যায়। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ মানে কি? একটাকে আরেকটার সাথে বন্টন করে দেয়া, বন্টন করে দেয়া। যখন আমি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলছি, ইচ কথাটি যখন বলছি, এই ইচ কথাটি কিন্তু ডিস্ট্রিবিউট করে দিচ্ছে যেই মানে এখানে যে কি বলা যে এখানে যে নাউনটি আছে তার মধ্যে দেখেন ইচ অফ দ্য বয়েজ ইজ ইন্টেলিজেন্ট। এখানে সেন্টেন্সে বলা হচ্ছে ইন্টেলিজেন্টের কথা, যে প্রতিটা ছেলে ইন্টেলিজেন্ট। এই যে ইন্টেলিজেন্ট কথাটি এই বয়েজদের মধ্যে প্রতিটাকে বন্টন করে দিচ্ছে ইচ কথাটি দ্বারা, মানে প্রতিটা ছেলে ইন্টেলিজেন্ট। এখানকার প্রতিটা ছেলেই যে ইন্টেলিজেন্ট, এই ইন্টেলিজেন্ট কথাটা তাদেরকে এই যে বন্টন করে দিচ্ছে, এই বন্টন করে দিচ্ছে ইচ কথাটির দ্বারা। তার মানে কি এটাও একটা কি বলে, এটা একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, কেননা গুণটি বন্টন করা হয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউট করা হয়ে যাচ্ছে। সিমিলারলি রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকালও আপনার যখন আপনি দেখবেন ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই জাতীয় যে কথাগুলো থাকবে এগুলো দিয়ে সম্পর্ক বোঝানো হয়। কিন্তু রিলেটিভ প্রোনাউনের কথা কিন্তু আমি বলছি না। রিলেটিভ প্রোনাউনও সম্পর্ক ক্রিয়েট করে, রেসিপ্রোকাল প্রোনাউনও কাইন্ড অফ সম্পর্ক ক্রিয়েট করে, কিন্তু সেন্টেন্সের যে অর্থ সেই হিসেবে কিন্তু থাকে যে ইচ আদার, মানে সেন্টেন্সের যে আমরা মানে খুঁজে বের করব, বা সেন্টেন্সের যে কি ভিডিও চলে গেল কেন? ভিডিও চলে গেছে। আমার কথা শুনতে পাচ্ছে তো ওনারা? আমার কথা শুনতে পাচ্ছে নাকি? হ্যাঁ আচ্ছা, আপনারা কথা শুনতে পাচ্ছেন, আমাদের ক্যামেরার চার্জ শেষ হয়ে গিয়েছে। তো আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন এখন? উম, জি আপনারা কথা শুনতে পাচ্ছেন, আমাদের ব্যাটারির চার্জ হঠাৎ করে শেষ হয়ে গেছে, তাই হয়তো একটু প্রবলেম হচ্ছে। এটা ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো যেটি বলছিলাম যে রেসিপ্রোকাল প্রোনাউনের ব্যাপারটাও সম্পর্কই বোঝানো হয়। যেমন যখন বলা হয় ইচ আদার, স্যার মাঝে মাঝে সাউন্ড কমে যাচ্ছে, এটা কি নেটওয়ার্কের প্রবলেম নাকি সবার ওখানে? আচ্ছা, আপনারা সবাই কি সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? সাউন্ড যদি ক্লিয়ারলি শুনতে পান তাহলে একটু ক্লিয়ার লিখবেন। হ্যাঁ একজনের তো সাউন্ড ক্লিয়ার, একজন বললেন হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। ম্যাম আপনি যিনি বলছেন তার হয়তো আপনার ওখানকার নেটওয়ার্কে একটু প্রবলেম হতে পারে, সবাই ক্লিয়ার বলছে। উম, আচ্ছা আচ্ছা, ক্লিয়ার স্যার, ভেরি গুড। আচ্ছা, ক্যামেরাও কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন। এখন ওই যে ক্যামেরাটার ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। তো যেটা বলছিলাম যে প্রোনাউন হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে যখন রহিম অ্যান্ড
শিলা লাভস ইচ আদার, এই যে ইচ আদার কথাটি বলা হচ্ছে সেটি কিন্তু দুইজনের মধ্যে একটি সম্পর্ক বোঝানো যাচ্ছে। এখানে ডব্লিউএইচ কোয়েশ্চেন গুলো না থাকলেও এখানে সম্পর্ক বোঝানো হচ্ছে এই কেবল ইচ আদার কথা দুটো দিয়ে, এবং এই জন্য এটাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলা হয়ে থাকে। এবং এরপরে দেখি রিফ্লেক্সিভ প্রোনাউন। আপনার রিফ্লেক্সিভ প্রোনাউন আপনি দেখেন মিলও আছে এখানে, রিফ্লেক্সিভ মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, রিফ্লেক্সিভ দেমসেলভস। এই যে সেলফ সেলফস কথাগুলো এগুলো প্রতিটি রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলো প্রতিটি ধরেন যখন বলছে যে শি কিলড হারসেলফ, শি কিলড হারসেলফ যখন কথাটি বলছে সে নিজেকে নিজে হত্যা করেছে, সে মানে তার যে কাজটি সে নিজের ভেতরে রিফ্লেক্ট হয়েছে। এভাবেও মনে রাখতে পারেন যে তার কাজটি সে নিজে রিফ্লেক্স করেছে, তার কাজটি সে নিজে রিফ্লেক্টিভ ভাবে করেছে, সেজন্য আপনি এটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে পারেন। এটা একটা সহজ উপায় মনে রাখার। এছাড়াও যদি মনে রাখতে চান সেখানে চিন্তা করেন, সেখানে একটু মিল রেখে দেখেন যে রিফ্লেক্সিভ সেলফ, সেলফস, তারপরে দেমসেলফ, কি বলে হিমসেলফ, হারসেলফ, এই যে কথাগুলো আছে এগুলো কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। তো প্রোনাউনের বেসিকটা আমরা যা জানলাম যে প্রোনাউন হচ্ছে নাউন বা মানে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, এবং সেই মানে ওয়ার্ডটি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে নাউনের কাজটি সম্পন্ন করে থাকে, তাকে প্রোনাউন বলে। এবং সবসময় একটা ব্যাপার মনে রাখবেন, এখন থেকে যেহেতু আমাদের বেস তৈরি হচ্ছে, আমরা নাউন যেখানে বসাতে পারবো প্রোনাউনও সেখানে বসাতে পারবো। নাউনের বেলায় যে কাজটি করতে পারবো প্রোনাউনের বেলাও সেই কাজটি করতে পারবো। ধরেন আমি যখন একটা কথা বলছি যে এটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, আমি যদি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে এটা নাও বলে কেবল বলি নাউনকে মডিফাই করে থাকে, আপনি ধরেই নেবেন এটা প্রোনাউনকেও মডিফাই করে, কেননা নাউন প্রোনাউন দুটো একই কাজ করে একটি সেন্টেন্সের মধ্যে। সেজন্য নাউন বা প্রোনাউনের গুরুত্বটা একই মানে একই রকম একটা সেন্টেন্সে, এবং নাউন বা প্রোনাউন আমরা মোটামুটি শেষ করেছি। এবার বলেন তো আপনারা নাউন বা প্রোনাউন বুঝতে পেরেছেন কিনা? স্যার পজিটিভ প্রোনাউনটা একটু বলবেন। পজেসিভ প্রোনাউন্স আর পজেশন থাকে না, যে মাই পেন, হার পেন, হিজ, ধরেন পজেসিভ প্রোনাউন কি এখানে ছিল না? পজেসিভ প্রোনাউন কি এখানে আমি লিখি নাই মনে হয়। আচ্ছা পজেসিভ অ্যাডজেক্টিভ মনে হয় আছে আপনাদের, পজেসিভ প্রোনাউন আমি লিখি না। পজেসিভ প্রোনাউন তো মানে পজেশন যেটা দিয়ে বোঝাবে, যে আপনার কি বলে যে ধরেন মাই পেন যখন বলছেন, হিজ পেন যখন বলছেন, মাই বুক যখন, মানে আপনার পজেশনে আছে। এটা অ্যাডজেক্টিভে গিয়ে আপনি আরো ভালো করে বুঝবেন, অ্যাডজেক্টিভে পজেসিভ অ্যাডজেক্টিভ রেখেছি আর কি। তো এই যে প্রোনাউনের ব্যাপারটা সেটা কি আপনার ক্লিয়ার হয়েছে? নাউন এবং প্রোনাউন স্যার ডিস্ট্রিবিউটিভ এবং রেসিপ্রোকালের মধ্যে কনফিউজড, ইচ আদার, ইচ এন্ড ইচ আদার। আচ্ছা ডিস্ট্রিবিউটিভ এবং রেসিপ্রোকালের মধ্যে পার্থক্য, ডিস্ট্রিবিউটিভ হচ্ছে ইচ আদার, হ্যাঁ ডিস্ট্রিবিউটিভটা হচ্ছে যখন ইচ এর কথা বলা হচ্ছে, ইচ এর কথা বলে কিন্তু গুণটিকে সবার মধ্যে ভাগ করে দেয়া হচ্ছে, সবার মধ্যে ভাগ করে দিয়ে বলা হচ্ছে যে ইচ অফ দা বয়েজ আর ট্যালেন্টেড। যখন এই কথাটি বলা হচ্ছে তার মানে প্রতিটা ছেলের মধ্যে ট্যালেন্টটাকে ভাগ করে দেয়া হচ্ছে। কিন্তু যখন ইচ আদার কথাটি বলছে তার মানে কি, একটা রেসিপ্রোকাল সম্পর্ক বোঝানো হচ্ছে, যে সে তাকে ভালোবাসে এবং সে তাকে ভালোবাসে, ভাইস ভার্সা। রেসিপ্রোকাল মানে দুজনই দুজনকে ভালোবাসে, আমি আপনাকে একা একটা জিনিস দিচ্ছি তা না, আপনিও আমাকে কিছু একটা দিচ্ছেন, ব্যাপারটা হচ্ছে এইরকম যখন বোঝানো হয় সেক্ষেত্রে কিন্তু ইচ আদার ওয়ান অ্যানাদার বোঝানো হয়, এবং সেটা রেসিপ্রোকাল রিলেশনশিপ, তাই এটা রেসিপ্রোকাল প্রোনাউন। এটা কি এটা বুঝতে পেরেছেন? ক্লিয়ার স্যার? রেসিপ্রোকাল, হ্যাঁ ক্লিয়ার, বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা ভেরি গুড, ইয়েস স্যার ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা এবার আসেন গুরুত্বপূর্ণ একটি জায়গাতে, যেটি আপনাদের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই যে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে চাকরির পরীক্ষা এখানে বেশি প্রশ্ন এসে থাকে, এটা একটা কারণ, এবং এটাকে দিয়ে আপনাকে কনফিউশনে ফেলতে পারে। এই অ্যাডজেক্টিভটা দিয়ে আপনাকে একটা দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহের মধ্যে ফেলে দিতে পারে। এই জন্য এই চাকরি পরীক্ষার এই অ্যাডজেক্টিভটা খুবই গুরুত্বপূর্ণ, এবং অ্যাডজেক্টিভের একটা ভাস্ট এরিয়া আছে। আমরা অ্যাডজেক্টিভ আস্তে আস্তে যখন শিখবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, আমরা যদি পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভটা ভালো করে শিখি, আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ, এমনকি ডিটারমিনার, এমনকি আপনার যে মডিফায়ার গুলো আছে সেগুলো সম্পর্কে একবারে স্পষ্ট ধারণা পেয়ে যাবো। তো সেজন্য অ্যাডজেক্টিভটা খুব ভালো করে গুরুত্ব দিয়ে বুঝবেন, এবং যা বলছি প্রতিটা কথা একবারে মানে
কি বলে যে একবারে ভেতরে ভালো করে নিয়ে নিবেন, কেননা অ্যাডজেক্টিভ সম্পর্কে আপনার যে আমি যতটুকু ভেঙে বলবো এতটুকু ভেঙে আসলে কোথাও লেখা থাকে না, এই জন্য একটু খেয়াল করবেন। ধরেন যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণকে বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। সাধারণত কোনো নাউন বা প্রোনাউনকে কেমন বা কিরকম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আমাদের মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ কেবল নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে, নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য কোনো, মানে নাউন বা প্রোনাউনের সমকক্ষ ছাড়া অন্য কাউকে মডিফাই করতে পারে না। দেখছেন যেখানে নাউন আসছে সেখানে প্রোনাউন আসছে। আপনারা প্রথমে এটা লিখে নেন যে সাধারণত কোন নাউন বা প্রোনাউনকে কেমন বা কিরকম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাহলে তাকে অ্যাডজেক্টিভ বলে। আমাদের মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ কেবল নাউন বা প্রোনাউন অথবা নাউন বা প্রোনাউনের সমকক্ষ কোনো শব্দকে মডিফাই করতে পারে। এই কথাটা আপনি লিখে নেন, এটা লিখে নেন, তারপর আমি বোঝাচ্ছি যে এখানে কি বোঝানো হচ্ছে। এমপ্যাথেটিক নিয়ে কিছু বলেন স্যার, এগুলোর নিয়ে আপনি মাথা ঘামায়েন না, প্রোনাউন জেনেছেন এতটুকুই ইয়ে করেন আর কি। মানে এটা খুবই কি বলে মানে লেস ইম্পর্টেন্ট একটা জিনিস, যতটুকু জেনেছেন ততটুকুই জানেন। এর থেকে বেশি আপনি যদি জানতে চান, আপনি যেটা ইম্পর্টেন্ট আছে, আমি লেকচারে তো এরপরে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, ওগুলো খুবই ইম্পর্টেন্ট। মানে আনইম্পর্টেন্ট জিনিসে সময় নষ্ট করলে ইম্পর্টেন্ট গুলো আপনারা ডেলিভার পাবেন না তো। হুম, জি বুঝতে পেরেছি স্যার। স্যার এগুলো সব লিখবো না, সব লেখার দরকার নেই। আহ, আচ্ছা হ্যাঁ, পুরোটাই লিখেন, কারণ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যা বোঝানো হয় এটা পুরোটাই লিখেন, এটা পুরোটাই গুরুত্বপূর্ণ। অ্যাডজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডজেক্টিভ থেকে কোনো কিছু একবারে মানে কোনো কিছু একবারে ভুলেও মিস করার চিন্তা করা যাবে না। আমরা যা লিখবো অ্যাডজেক্টিভে সব লিখবো। যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকে বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। সাধারণত কোনো নাউন বা প্রোনাউনকে কেমন বা কিরকম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আমাদের মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ কেবল নাউন বা প্রোনাউন অথবা নাউন বা প্রোনাউনের সমকক্ষ কোনো শব্দকে মডিফাই করতে পারে। এটা আপনারা লিখে নেন, তারপর আমি বলছি এটা দিয়ে কি বোঝানো হয়েছে। লেখা শেষ হলে একটু ডান লিখবেন। আর আপনাদের যেটা বলেছে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের যে খাতাটা আছে, মানে একটা নোট খাতা নিয়ে নিবেন ইংরেজির জন্য। আচ্ছা ভেরি গুড, দুইজনের হয়ে গিয়েছে, ভেরি গুড। আপনারা রিটেনে অনেক ভালো করবেন, যারা খুব তাড়াতাড়ি লিখতে পারছেন তারা রিটেনে অনেক ভালো করবেন ইনশাআল্লাহ। রিটেন পরীক্ষাটায় হাতের লেখা ফাস্ট হওয়া খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা ভেরি গুড, অনেকের লেখা শেষ। এবার আমরা বলি যে অ্যাডজেক্টিভ, আমরা তখন নাউন শিখেছি, আমরা তখন প্রোনাউন শিখেছি, আমাদের কাছে এখন থাকে বাকি অ্যাডজেক্টিভ সিরিয়াল অনুযায়ী আসে আমাদের কাছে, যে নাউন প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ আসে। এখন আমরা চিন্তা করি যে অ্যাডজেক্টিভ বেসিক্যালি কি। নাউন হচ্ছে নাম, প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে কোনো কিছু একটা, মানে নামের পরিবর্তে ওই নামটিকে বুঝিয়ে কোনো কিছু একটা বলা হচ্ছে, যে রহিমের পরিবর্তে সে বলা হচ্ছে, করিমের পরিবর্তে সে বলা হচ্ছে। এখন কথা হচ্ছে যে যখন রহিমের ব্যাপারে কিছু বলা হচ্ছে বা রহিমের ব্যাপারে রহিমের পরিবর্তে সে ব্যবহার করে কিছু বলা হচ্ছে, বলা তো হচ্ছে তার সম্পর্কে, তো তার সম্পর্কে কিছু বলার কাজটাই হচ্ছে অ্যাডজেক্টিভের। মনে করেন যে আমরা তখন রহিম শিখেছি বা রহিমের পরিবর্তে সে কথাটি শিখেছি, যে নাউন অথবা নাউনের পরিবর্তে প্রোনাউন। এখন নাউন এবং প্রোনাউনের ব্যাপারে যদি কোনো একটা তথ্য দেয় বা নাউন এবং প্রোনাউনের ব্যাপারে কোনো যদি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে, নাউন এবং প্রোনাউনকে যদি মডিফাই করে, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। এখন কথায় আসি যে মডিফাই কথাটি নিয়ে আমাদের কারো কারোর মনে একটু প্রশ্ন এসে থাকে যে মডিফাই ব্যাপারটা আসলে কি বোঝায়। আমি এই প্রশ্নটা পেয়েছি, সেজন্য আমি মানে ইয়ে করছি আর কি, মডিফাই ব্যাপারটা বোঝাচ্ছে। আমি একবারে ভেঙে ভেঙে বোঝাতে চাই, কেননা আপনারা আজকে থেকে কোনো ইংরেজির ভয়ও থাকবে না, আপনাদের যতটুকু বেসিক থাকা দরকার আপনি তার থেকে বেশি বেসিকে যাবেন, এবং এরপরে আননেসেসারি আপনার ভিতরে কোনো ভয়ও কাজ করবে না। সেই জন্য আমি বলছি যে মডিফাই ব্যাপারটা কি। বাংলা অর্থ চিন্তা করেন তো, মডিফাই বেসিক্যালি কি? রূপান্তরকরণ, বা মানে থাকে না যে আপনি রূপান্তর তো নিশ্চয়ই কোনো কিছু দিয়ে করে থাকেন, কোনো অলংকৃত করে, কোনো মানে কোনো কিছু দিয়ে বা একটু সাজায় মানুষ কি দিয়ে, কোনো একটা উপকরণ দিয়ে বা কোনো একটা কিছু দিয়ে।
সেন্টেন্স আপনি রূপান্তর করবেন কিভাবে, মডিফাই করবেন কিভাবে? নিশ্চয়ই একটা ভালো কিছু বলে, নিশ্চয়ই একটা খারাপ কিছু বলে, নিশ্চয়ই একটা কোনো কি বলে যে কোনো একটা কাজের কথা বলে, মানে থাকে না যে এরকম দোষ গুণ অবস্থা সংখ্যা, মানে থাকে না যে তার যে সিচুয়েশনটা সেটাকে উল্লেখ করেই তো আপনি তাকে মডিফাই করবেন। সেন্টেন্সে তো আর এভাবে আপনি চাকচিক্য করে দিলে মডিফাই হয়ে যাচ্ছে না। সেন্টেন্সের যে অর্থ সেটাকে যদি মডিফাই করতে হয়, নাউন বা প্রোনাউনকে যদি মডিফাই করতে হয়, সেই কাজটি করে থাকে অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভের কাজ কেবল নাউন বা প্রোনাউন অথবা নাউন বা প্রোনাউনের সমকক্ষ কোনো শব্দকে মডিফাই করা। এখন আসে নাউন বা প্রোনাউনের সমকক্ষ বলতে কি বোঝায়। এখানে নাউন বা প্রোনাউনের সমকক্ষ জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে, যেটা আপনাদের জন্য এখন মাথায় নেওয়ার কোনো দরকার নেই। আপনারা জাস্ট মাথায় রাখেন নাউন বা প্রোনাউনের সমকক্ষ আর নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে। এরপরে যখন আস্তে আস্তে আমরা ভেতরে যাব, কেননা আপনি মানে বেসটা যদি আপনার ভালো হয়ে হয়ে উঠতে থাকে, আপনার উপরে যত তালাই হোক আপনার ভয় লাগবে না। তো এই জন্য যেটা আমি সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছি, যাতে আপনার কখনো কোনো ফাস্ট মনে না হয়, কখনো কোনো কিছু মানে থাকে না যে খুব বেশি কঠিন মনে না হয়। তো সেজন্য এখন পর্যন্ত আপনার মনে রাখেন যে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি যেই শব্দগুলো নির্দেশ করে থাকে তাকে মানে অ্যাডজেক্টিভ বলে। এবং অ্যাডজেক্টিভ কেবল এই যে মডিফাই কথাটা বুঝলাম, রূপান্তরকরণ, এরপরে যদি আমি মডিফাই শব্দটা ইউজ করি আপনারা বুঝতে পারবেন, মানে আশা করছি বুঝতে পারবেন। কেননা অনেকেরই প্রবলেম হয় যে মডিফাই কথাটা ঠিক মতো বোঝে না যে আসলে কি বলতে চাওয়া হয়েছে। তো ওই বেসিকটা না বুঝে, মানে মডিফাই কথা না বুঝলে আপনি যত উপরে গিয়ে যত ইজি কথা বলেন আপনার কাছে ভালো লাগবে না, আপনি বুঝবেন না যে আসলে কি বলছে আত্মা, যে বুঝতেছি না কিছু, মনে হয় কত কঠিন। এই জন্য আমি মডিফাইয়ের ব্যাপারটাকে ক্লিয়ার করলাম। এবার দেখি যে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, যে কোনো নাউন বা প্রোনাউনকে কেমন বা কিরকম দ্বারা প্রশ্ন করলে, নাউন বা প্রোনাউনকে কেমন বা কিরকম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আমাদের মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ কেবল নাউন বা প্রোনাউন অথবা নাউন বা প্রোনাউনের সমকক্ষ কোনো শব্দকে মডিফাই করতে পারে। তো এটা একটু লিখেছেন, আমি মানে জানি যে লিখেছেন, কিন্তু কেমন বা কি রকম এটা একটু ভালো করে দাগ দিয়ে রাখেন এটার নিচে, যে কেমন বা কি রকম কোন একটা সেন্টেন্সের নাউন বা প্রোনাউনকে বা কোন একটা সেন্টেন্সকে যদি কেমন বা কিরকম কথাটি দিয়ে আমরা প্রশ্ন করে থাকি, সেক্ষেত্রে যে উত্তর পাওয়া যাবে সেটিই কিন্তু অ্যাডজেক্টিভ, এবং সেটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এটা একটু লেখা শেষ হলে মানে ডান লিখবেন আর কি। জি, বিশেষায়িত করা একজন লিখেছেন, গোলাম মোস্তফা লিখেছেন বিশেষায়িত করা। জি স্যার, ঠিক হয়েছে। আচ্ছা, ডান, ভেরি গুড। এবার আসেন একটা স্পেশাল টেকনিক আমরা লিখে রাখি, যেটা খুবই 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 ইফেক্টিভ মার্কস তোলার জন্য। মার্কস তোলার জন্য খুবই ইফেক্টিভ। অনেক সেন্টেন্সে আপনি এই জিনিসটা পাবেন, অনেক সময় যে কোনো চাকরির পরীক্ষা আপনি এই জিনিসটা পাবেন। এখানে যা লেখা আছে তা একবারে হুবহু লিখে নেন, যে আর্টিকেল এ এন দি এর পরে সরাসরি যদি কোনো শব্দ আসে তাহলে সেটি নাউন হবে। আর্টিকেলের পরে যদি দুটো শব্দ আসে, প্রথম শব্দটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন হবে। এবং আর্টিকেলের পরে যদি তিনটি শব্দ আসে তাহলে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টি নাউন হবে। এটা একটু লিখে নেন, তারপর আমি বোঝাচ্ছি যে বেসিক্যালি এই ব্যাপারটা দিয়ে কি বোঝাচ্ছে। এবং এটা যখন লিখে নিবেন আপনারা স্পেশালি একটা অন্য কোনো কলমের কালির মানে রং দিয়ে ওটা একটু দাগিয়ে রাখবেন, যে এটা গুরুত্বপূর্ণ। মানে এটা হচ্ছে একটা টেকনিক আর কি। এটা একটু লিখে নিবেন, লেখা শেষ হলে ডান লিখবেন। আপনারা অনেকেই জানেন, কিন্তু আমি ক্লাস নিচ্ছি যে একবারে কিছুই জানে না তার জন্য। এবং আমি বিশ্বাস করি যে একবারে কিছুই জানে না সে যদি জানে তাহলেই আমার ক্লাসে সার্থকতা। আচ্ছা, লেখা শেষ হলে একটু ডান লিখবেন। ভেরি গুড, একজন লিখেছেন। স্যার একটু সরে দাঁড়ান please। আচ্ছা, আর্টিকেল এ এন দিয়ে পরে সরাসরি যদি কোনো শব্দ বসে, আপনারা দেখতে পাচ্ছেন তো না? আর্টিকেল এ এন দিয়ে পরে সরাসরি যদি কোনো শব্দ আসে তাহলে সেটি নাউন হয়। আর্টিকেলের পরে, আচ্ছা ডান, আরো দু একজন বলুন তারপরে আমি আগাচ্ছি। আর্টিকেল এ এন দিয়ে পরে সরাসরি যদি কোনো শব্দ আসে তাহলে ডান, ভেরি গুড।
এবার আসেন এখানে কি বোঝাতে চাওয়া হয়েছে সেটা আমরা বোঝাই। আর্টিকেল এ এন্ড দি, আর্টিকেল এ এন্ড দি, আর্টিকেল এ এন্ড দি এর পরে যদি একটি শব্দ থাকে সেটি নাউন হয়। আর্টিকেল এ এন্ড দি এর পরে যদি দুটি শব্দ থাকে, প্রথমটি হয় অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি হয় নাউন। আর্টিকেল এ এন্ড দি এর পরে যদি তিনটি শব্দ থাকে, প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ, তৃতীয়টি নাউন। এই যে এটা শুধু আপনার মানে থাকে না যে কি মনে রাখার সুবিধার্থে বা সময় বাঁচানোর খাতিরে একটা টেকনিক আর কি। স্যার পিডিএফ দিবেন কি? না স্যার, আপনার তো লিখতেই পাচ্ছেন, আর আপনাদের তো লেকচার শিট আছে না, লেকচার শিটেই তো সবকিছু আছে, লেকচার শিটও পাবেন, কিন্তু এত মানে গোছানো থাকবে না আর কি লেকচার শিটে। এই জন্য বলছি যে আপনারা লিখে নেন, আপনার খাতাই সেক্ষেত্রে একটা নোট খাতা হয়ে যাবে আর কি। ভেরি গুড। অনেকে যে প্রশংসা করছেন স্যার, মানে আগে নিজে বুঝে নিয়েন তারপরে মানে ইয়ে করবেন, মানে আমার ভালো পড়াচ্ছে, আমার ভালো পড়াচ্ছি সেটা চিন্তা করতে করতে আপনি ভালো করে যদি না বুঝেন তাইলে কিন্তু হবে না। আপনি আগে ভালো করে বুঝেন, তারপরে আপনি চিন্তা করবেন যে আসলে বুঝেছি কিনা। আচ্ছা স্যার, টেকনিকটা এক্সেলেন্ট। জি স্যার, টেকনিকটা এক্সেলেন্ট। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই আর্টিকেল এ এন্ড দি এর পরে আমরা যখন একটি শব্দ দেখি সেটা হচ্ছে বয়, এটা হচ্ছে আপনি নাউন দেখতে পাচ্ছেন, দেখেন বয় আমরা জেনেছি কমন নাউন। তারপরে যখন আমি বলছি আর্টিকেলের পরে দুটো শব্দর কথা, একটি হচ্ছে অ্যাডজেক্টিভ, একটি হচ্ছে নাউন, আবার তিনটি থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এবার আসেন তো সবকিছু ভুলে যাই, যে আমরা যে টেকনিকটা শিখলাম এটা যদি আমাদের মনে না থাকে সেক্ষেত্রে আমরা কি করব? স্যার ক্লাসটা করে খুব ভালো লাগলো, ইংলিশটা নিয়ে ভয় ছিল, আজ থেকে থাকবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এটা এটা আসলে আমার খুব ভালো লেগেছে, আমি চাই না আপনাদের ইংরেজিতে ভয় থাকুক। খুব সহজ একটা জিনিস, ভয় কেন পাবেন? এবার দেখেন বয় ব্যাপারটা আমরা যে টেকনিকে ফেললাম, এই চিন্তা না করে আমরা বয় চিন্তা করি। বয় কি? বয় মানে আমরা কি শিখেছি এতক্ষণ? কমন নাউন। তো সেটা কমন নাউন হয়েই যাচ্ছে। হি ইজ আ গুড বয়। গুড বয় যখন বলছি আমরা কি শিখেছি? যে বয় সম্পর্কে মানে একটা নাউন বা প্রোনাউন বা নাউন বা প্রোনাউনের সমগোত্রীয় কোনো একটা শব্দের সাথে যখন কোনো একটা বিশেষণ যোগ করা হয়, তাকে বিশেষায়িত করা হয়, তাকে মডিফাই করা হয়, তার সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দেয়া হয়, তার দোষ গুণ অবস্থা বোঝানো হয়, তাকেই অ্যাডজেক্টিভ বলে। দেখেন তো, গুড বয় বলতে কি এই বয়টাকে যে ভালো ছেলে সেটা বোঝানো হচ্ছে না, সেটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। আবার দেখেন বয়ের পূর্বে গুড আছে, গুডের পূর্বে ভ্যারি আছে, এটা আপাতত আপনার মাথায় নেওয়ার দরকার নেই। এই যে ভ্যারি কথাটা কি, এতটুকু আপনার মাথায় নেওয়ার দরকার নেই, আপনি গুড বয় পর্যন্ত থাকেন। আপনি তো এই দুটো পার্ট শিখেছেন, আপনার অনেকটুকু কভার হয়েছে। আপনি নাউন এবং অ্যাডজেক্টিভ পর্যন্ত তো শিখেছেন, নাউন এবং অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন আপনি এতটুকু পর্যন্ত শিখেছেন, তার মানে আপনি এগিয়েছেন। এবার দেখি আমরা অ্যাডজেক্টিভের ডিটেইলটা দেখে এসে তারপরে আমরা এই টেকনিকে আবার আসবো যে অ্যাডভার্ব এটা দিয়ে কিভাবে নির্দেশ করা হয়। এবার আসেন অ্যাডজেক্টিভের যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদ গুলো দেখি, এবং বলে রাখছি যে অ্যাডজেক্টিভের প্রকারভেদ কিন্তু স্যার, অ্যাডজেক্টিভের প্রকারভেদ কিন্তু মোর অর লেস প্রোনাউনের সাথে মিল আছে। আপনি অনেক মিল পাবেন অ্যাডজেক্টিভের প্রকারভেদের সাথে। তাই বলে কি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ আর প্রোনাউন কি এক হয়ে যাচ্ছে? মোটেও না। আসেন দেখি কিভাবে এক হচ্ছে না। প্রপার অ্যাডজেক্টিভ, আমরা প্রপার নাউনও কিন্তু পড়েছি, প্রপার নাউনও আমরা পড়েছি। এখন স্যার বলতে পারেন যে স্যার এটা একবার এখানে পড়ে আসছে, এটা একবার এখানে পড়ে আসছে, কঠিন মনে হচ্ছে। না স্যার, একটুও কঠিন না, দেখেন কত সহজ। প্রপার অ্যাডজেক্টিভ একটা প্রপার নাউনের পরিবর্তে মানে প্রপার নাউনকে বিশেষায়িত করে তার ব্যাপারে কোনো একটা অতিরিক্ত তথ্য দেয়া হবে। দেখেন যখন বলছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, হি নো দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, তো এখানে ফ্রেঞ্চটা হচ্ছে বড় হাতের দেখতে পাচ্ছেন, ক্যাপিটাল লেটার দেখতে পাচ্ছেন। আপনি জানেন কি প্রপার যে ইয়ে আছে কি বলে যে, সরি প্রপার অ্যাডজেক্টিভ না, আমরা প্রপার নাউন পড়ে এসেছিলাম। তো এই যে আপনি যে অ্যাডজেক্টিভের কথা বলছেন, এই অ্যাডজেক্টিভটা তো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায়। তো সেক্ষেত্রে আপনি যদি অ্যাডজেক্টিভের প্রপার দেখে যান আপনার একটু কনফিউজড হওয়া স্বাভাবিক, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাডজেক্টিভ সবসময়
নাউন বা প্রোনাউনের পূর্বে বসে? বলেন তো ল্যাঙ্গুয়েজটা কোন মানে ল্যাঙ্গুয়েজটা তো নাউন, এটা জানবেন, এটা কোন নাউন বলেন তো দেখি আপনারা এটা জানেন কিনা। ল্যাঙ্গুয়েজ যে শব্দটা আছে এটা কোন নাউন, একটু কমেন্ট করে জানান, একটু কমেন্ট করে জানান যে ল্যাঙ্গুয়েজটা কোন নাউন। আচ্ছা, কমন নাউন, ভেরি গুড। এই যে কমন নাউন আপনারা বলছেন, কমন নাউনের পূর্বে যে ফ্রেঞ্চ বসেছে, তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এটা একটা কমন মানে নাউনের পরিবর্তে বসে এটা মানে নাউনের সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, নাউনকে বিশেষায়িত করছে। সুতরাং উই ডোন্ট হ্যাভ এনি ডাউট দ্যাট ইট ইজ আ প্রপার অ্যাডজেক্টিভ, বা এটা একটা অ্যাডজেক্টিভ। এটা কোন প্রকারের অ্যাডজেক্টিভ, ফার্স্ট কথা এবং শেষ কথা কোনটি কোন প্রকারের অ্যাডজেক্টিভ এটি আপনার জন্য একটুও গুরুত্বপূর্ণ না। এটা আপনারা মাথায় রাখবেন যে কোনটি কোন প্রকারের অ্যাডজেক্টিভ এটা কখনোই চাকরি পরীক্ষায় জানতে চাওয়া হয় না। চাকরি পরীক্ষায় জানতে চাওয়া হয় আপনি অ্যাডজেক্টিভটি ধরতে পারছেন কিনা একটি সেন্টেন্সে, আপনি নাউনটিকে ধরতে পারছেন কিনা, আপনি অ্যাডভার্বকে ধরতে পারছেন কিনা। আপনি একটু প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেন, আপনি কখনোই দেখবেন না। হ্যাঁ বলতে পারেন যে স্যার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ তো এসেছিল একবার পরীক্ষার মধ্যে, জি এসেছিল। ডেমনস্ট্রেট মানে যে নির্দেশিত করা, এটা যে দিস দ্যাট মানে দিস দ্যাট দিস এইসব কথা দিয়ে নির্দেশিত করা যায়, যে এটা আপনি জানেন কিনা, এটা কিন্তু ভোকাবুলারিও আপনি বলতে পারেন যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যে নির্দেশিত করে এটা আপনি জানেন কিনা সেজন্য এসেছে। কিন্তু তাদের এখানে কিন্তু কোনো ক্রেডিট নাই যে আপনাকে প্রোনাউনের প্রকারভেদ জানানো, বা প্রোনাউনের প্রকারভেদ জানেন কতটুকু এটা আপনার কিন্তু বেসিকটা আসলে বোঝা যায় না। সেজন্য আর আননেসেসারি পড়া যদি পড়তে থাকেন সেক্ষেত্রে হবে কি যে আমাদের মাথায় আননেসেসারি বার্ডেন ঢুকতে ঢুকতে পরবর্তীতে এক সময় আমরা যেটা দরকার ছিল এটাই আমরা ভুলে গেছি। আমরা যেটা দরকার যে অ্যাডজেক্টিভ কি, নাউন কি, প্রোনাউন কি, কিভাবে বের করতে হয় এটাই আমরা ভুলে যাব যদি আননেসেসারি আমরা বার্ডেন নিই। তো সেই জন্য আননেসেসারি বার্ডেন নিব না। এই যে দেখেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যখন বলছে আমি বলতে পারি যে প্রপার নাউনের পূর্বে যেমন ক্যাপিটাল কেস থাকে, প্রপার অ্যাডজেক্টিভের পূর্বেও ক্যাপিটাল কেস থাকে। এটা যে প্রপার অ্যাডজেক্টিভ সেটা আমার জানার কোনো দরকার নেই, আমি যেটা অ্যাডজেক্টিভ সেটা জানতে পারলেই চলবে। অ্যাডজেক্টিভ আমি এভাবেও জানতে পারি যে ল্যাঙ্গুয়েজ একটা কমন নাউন, ল্যাঙ্গুয়েজের পূর্বে বসেছে ফ্রেঞ্চ কথাটা, ফ্রেঞ্চ ফ্রেঞ্চ কথাটা ল্যাঙ্গুয়েজকে মডিফাই করেছে, তাই এটা একটা প্রপার অ্যাডজেক্টিভ বা এটা একটা অ্যাডজেক্টিভ। এবং আমরা কি শিখেছিলাম, আর্টিকেল এ এন্ড ডি এর পরে যদি দুটো ওয়ার্ড থাকে, একটি হচ্ছে অ্যাডজেক্টিভ অপরটি হচ্ছে নাউন। দেখেন কত সিম্পল একটা জিনিস, এটাকে নিয়ে ঘাবড়ানোর কি আছে, কিচ্ছু নাই। এরপরে দেখেন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আপনি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যখন বলছেন, আমার তো মানে অ্যাডজেক্টিভ ব্যাপারটা হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ভালো মন্দ এসব নির্দেশ করা, তাই না? আপনি যখন বলছেন যে শি ইজ আ গুড গার্ল, সে একজন ভালো মেয়ে, তো তার কথা যখন আপনি বলছেন সে একজন ভালো মেয়ে, তার মানে কি নিশ্চয়ই তাকে বিশেষায়িত করে তার একটা গুণের কথা বলছেন, তার একটা কোয়ালিটির কথা বলছেন। কোয়ালিটি মানে আমরা কি জেনে থাকি, কোয়ালিটি মানে আমরা বলে থাকি মান। তো মান কিন্তু নট নেসেসারিলি সবসময় ভালো হতে হবে, মান কিন্তু খারাপও হতে পারে। বলা যায় কিন্তু যে এই প্রোডাক্টের মান খারাপ, প্রোডাক্টের মান খারাপ মানে কি মান নেই, অবশ্যই মান আছে কিন্তু মানটি খারাপ। মানটি ভালোও হতে পারে মানটি খারাপও হতে পারে, কিন্তু মান অবশ্যই আছে। সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যে সবসময় ভালো হবে তা না, এখানে গুডের পরিবর্তে ব্যাডও হতে পারতো, কিন্তু মান আছে, মান আছে বলেই গুড বা ব্যাড হয়েছে। তো সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে এই শি ইজ আ গার্ল। এবার দেখেন আর্টিকেল, শি ইজ আ গুড গার্ল কথাটি আর্টিকেল, দুটো ওয়ার্ড, একটি অ্যাডজেক্টিভ একটি নাউন, ঠিক আছে এভাবে মনে রাখলাম না। আবার চেষ্টা করি, গার্ল কি, কমন নাউন, কমন নাউনের পূর্বে কি গুড বসেছেন, গার্লের ব্যাপারে অতিরিক্ত তথ্য দিচ্ছে বা গার্লকে মানে মডিফাই করছে, গার্লকে নির্দেশিত করছে, অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। কোন অ্যাডজেক্টিভ সেটা অনেক পরের ব্যাপার, আমার আগে জানতে হবে এটা যে অ্যাডজেক্টিভ সেটা আমি ধরতে পারছি কিনা। আচ্ছা এরপরে দেখেন যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এটাও অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার। আপনি যখন কোয়ান্টিটির কথা বলছেন, কোয়ান্টিটির কথা যখন আপনি বলছেন তখন কিন্তু আপনি ওই যে পরিমাণ মানে আপনি যখন পরিমাণ করতে পারছেন সেই ব্যাপারটাই চলে আসছে, গণনা করার মতো না, আপনি পরিমাণ করতে পারছেন। মানে থাকে না যে কিছু কিছু জিনিস আছে যে আপনি নট নেসেসারিলি যেটা আপনি 1 2 3 এভাবে গণনা করতে পারবেন, বা আপনি থাকে না যে সবসময় পরিমাণ করতে পারবেন এমনও নাও হতে পারে। তো সেক্ষেত্রে এই যে আপনি একটা কি বলে যে মানে কোয়ান্টিটি যখন আপনি বলছেন সেটা কিন্তু মোর অর লেস পরিমাণ বোঝানো হয়, এবং নট নেসেসারিলি যে আপনি সবসময় এটাকে ইয়ে দিয়ে বা কি বলে দাঁড়িপাল্লা দিয়ে মাপতে পারবেন। অনেক সময় এমনও অনেক কিছু থাকে যে আমরা ধরেন বলে বলে থাকি যে
কি বলে অনেক কম আছে, তো অনেক কম আছে সেটাও কিন্তু আপনি পরিমাণ বোঝাচ্ছেন, অনেক কম আছে সেটাও কিন্তু আপনি পরিমাণই বোঝাচ্ছেন, কিন্তু এটা কিন্তু আপনি মেপে বলছেন না যে কতটুকু কম আছে। সিমিলারলি দেখেন, এই যে এখানে কোয়ান্টিটি কথাটি আছে, এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। তো এই যে কোয়ান্টিটির কথাটি যেটা আপনি দেখছেন, লিটল লার্নিং যখন আপনি বলছেন যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই যে এ লিটল লার্নিং এর কথাটি বলছেন, এই যে অল্প বিদ্যাটির কথা বলছেন, সেটি কি একটা কোয়ান্টিটি না, একটা বিদ্যার কোয়ান্টিটি বলছে না, মানে একটা নলেজের কোয়ান্টিটির কথা বলছে। নট নেসেসারিলি নলেজ কোয়ান্টিটি বের করা যাচ্ছে কি বের করা যাচ্ছে না, বাট সেন্টেন্স এটার কাজ হচ্ছে কোয়ান্টিটিটা বের করা, এবং সেটি কিন্তু একটা নাউন এবং নাউনের পূর্বেই বসেছে। যেমন দেখেন, লার্নিং যখন আপনি বলছেন, লার্নিংটা কিন্তু একটা নাউনের মতোই কাজ করছে। আমি এখনো ওই পর্যন্ত আপনাদের জিরান পার্টিসিপল পর্যন্ত যাইনি, তাই আপনাদের কাছে এটা এক্সপেক্টও করছি না। তো সেক্ষেত্রে এটাও একটা নাউন বা প্রোনাউনের সমগোত্রীয় একটা জিনিস, নাউন বা প্রোনাউনের সমগোত্রীয় একটা জিনিসের পূর্বে বসে এটা নাউন বা প্রোনাউনকে সমগোত্রীয় ওই জিনিসটাকে মডিফাই করছে, যে কারণে কিনা এটাও একটা অ্যাডজেক্টিভ। এবার আবার আসেন তো দেখি, আর্টিকেল এ এম ডি এর পরে দুটো শব্দ আছে ভার্বের পূর্বে, মানে অক্সিলারি ভার্বের পূর্বে, এটা তো একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করবে। যাই হোক, এই যে দুটো শব্দ এখানে দেখেন, ওই টেকনিকে ফেললে একটি অ্যাডজেক্টিভ একটি নাউন হয়ে যাচ্ছে। এরপরে দেখি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নাম্বারটা হচ্ছে আমি গুনতে পারবো, অবশ্যই নাম্বারটা সেটাই হবে যেটা 1 2 3 4 5 এভাবে গণনাযোগ্য হবে। যখন আমি বলছি আই হ্যাভ 7 ফ্রেন্ডস, আমার কতজন বন্ধু আছে, আমার 7জন বন্ধু আছে, আমি গুনতে পারছি। আই হ্যাভ 10 বুকস, আমার 10টি বই আছে, আমি গুনতে পারছি। যখন আমি গুনতে পারছি তখনই কিন্তু সেটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার হয়ে যাচ্ছে, এবং অ্যাডজেক্টিভ অফ নাম্বার আপনার তখনই হচ্ছে যখন এটা নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করছে, নাউনের পূর্বে বসে নাউনের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। গেল আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এবার দেখি যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও পড়েছিলাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও আমরা পড়েছিলাম। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়েছে, আবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ চলে আসলো, একটু কনফিউশন লাগাটা স্বাভাবিক, কিন্তু কনফিউশনের এখানে কারণ নেই, কেননা দুটোর কাজই দুটো, দুটোর কাজই দুটো, এটা আপনি নিজেই সেন্স করে বুঝতে পারবেন। এখন আমি বলে দেওয়ার পরে আপনারা খুব সুন্দর করে বের করতে পারবেন। দেখেন, এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যখন বলা হচ্ছে যে দিস বুক ইজ মাইন, দিস কথাটি বলে কি বলা হচ্ছে, দিস এর পরে কি আছে, বুক। বই কি নাউন, কমন নাউন। বইয়ের ব্যাপারে তথ্য দিচ্ছে যে এই বইটি আমার, দিস বুক ইজ মাইন, আমার বইয়ের কথা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে এটা ডেমনস্ট্রেট করছে ঠিকই, কিন্তু এটা প্রোনাউনের ব্যাপারে আসবে না, এই কারণে কেননা এরপরে ভার্ব নেই, এরপরে একটা নাউন আছে যেটি কিনা ওই নাউনের সম্পর্কেই তথ্য দিচ্ছে, এই কারণে এটা একটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবার আসেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সাথে এটার পার্থক্যটা দেখে নেই। আমরা যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বললাম, দেখেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে এই দিস কথাটির পরে কিন্তু ইজ একটি ভার্ব ছিল, দিস ইজ মাই বুক, এটা একটা প্রোনাউন হিসেবে কাজ করছে, নাউনের পরিবর্তে একটি প্রোনাউন হিসেবে কাজ করছে। ওয়ারেস আপনি যখন বলছেন যে অ্যাডজেক্টিভের মধ্যে আপনি যখন বলছেন যে দিস বুক ইজ মাইন, দিস এর পর একটি বুক আছে, মানে এই বইটিকে নির্দেশ করে এই বইটা সম্পর্কে একটা কথা বলছেন, একটা ডেমনস্ট্রেট করে এই বইটা সম্পর্কে বলছেন এই বইটা আপনার, সেক্ষেত্রে এটি কিন্তু একটি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, সরি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। সিমিলারলি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের কথা যদি বলা হয়, ইচ বয় ইজ প্রেজেন্ট টুডে, আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সম্পর্কেও কিন্তু পড়েছিলাম। এখানে আমরা দেখছি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ মানে আমরা কি জানতাম, যে ডিস্ট্রিবিউটিভ মানে ডিস্ট্রিবিউট করা, একজনের সাথে আরেকজনের ডিস্ট্রিবিউট করে কোনো কিছু, মানে থাকে না কোনো একটা গুণ বলেন বা দোষ বলেন, এটা ডিস্ট্রিবিউট করে দেয়া কয়েকজনের মধ্যে। দেখেন যখন বলা হচ্ছে ইচ বয়, এটা কিন্তু ডিস্ট্রিবিউট করে দেয়া হয়েছে, কেননা ইচ বলে প্রত্যেকের কথা বলা হচ্ছে। এখন যাই বলা হোক, ইচ বয় ইজ রেসপন্সিবল ফর দিস ক্রাইম, বা ইচ বয় ইজ রেসপন্সিবল ফর দিস কি বলে ফর দিস গুড জব, বা ইচ বয় ইজ রেসপন্সিবল ফর দিস হার্ড ওয়ার্ক। তো সেক্ষেত্রে আপনার পুরোটাই কিন্তু দোষ বলেন বা গুণ বলেন সবকিছুই প্রত্যেকটা ছেলেকেই বলা হচ্ছে, প্রত্যেকটা ছেলের ব্যাপারেই
ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে এবং এরপরে দেখেন আপনি বয় কথাটি আছে, সেজন্য এটা একটা অ্যাডজেক্টিভ। এবার আসেন তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে কি পড়েছিলাম একটু দেখে আসি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে আমরা কি পড়েছিলাম দেখে আসি, যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে আমরা পড়েছিলাম যে দিস কি বলে ইচ অফ দা বয়েজ, ইচ অফ দা বয়েজ, ইচ এর পরে যখন আপনি একটা প্রিপোজিশন দেখতে পাচ্ছেন, আপনার তো এখানে নাউন দেখতে পাচ্ছেন না, তার মানে সেন্টেন্সে এটা নাউনের ব্যাপারে কিছু বলছেন, নাউনকে ডিস্ট্রিবিউট করছে না, এটা ডিস্ট্রিবিউট করছে আপনার প্রোনাউন হিসেবে, মানে প্রত্যেককে আলাদা আলাদা করে বলার খাতিরেই বলা হচ্ছে। কিন্তু যখন আপনি বলছেন যে কি বলে ইচ অফ দা বয়েজ, ইচ অফ দা বয় ইজ প্রেজেন্ট টুডে, তখন কিন্তু ইচ বয়ের কথা বলা হচ্ছে এবং সেটি অ্যাডজেক্টিভ হিসেবে আপনি বললেও কাজ করছে, আপনি না বললেও কাজ করছে। সো দেয়ার ইজ নো ডাউট অন দ্যাট। এরপরে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন পড়েছি, আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন একটু আগে পড়ে এসেছি। এখন স্যার ইন্টারোগেটিভ প্রোনাউন আবার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ঝামেলা লেগে যাচ্ছে না? কোনো ঝামেলা না, দেখেন কত ইজি। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ মানে কি, ডব্লিউএইচ কথাগুলো আছে, ডব্লিউএইচ কথাগুলো ঠিকই আছে, কিন্তু পরে একটা নাউন আমাদের খুঁজে বের করতে হবে। এরপরেই যদি আমরা একটা নাউন দেখে ফেলি সেক্ষেত্রে কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন দেখেন হুইচ বুক ডু ইউ ওয়ান্ট কথাটি যখন বলছেন, কোন বইটি আপনি চান, এই কথাটি যখন আপনি বলছেন তার মানে কি হুইচ বুক, কোন বই। আপনি যখন এই কথাটি বলছেন আপনি বইটার ব্যাপারে আপনি বলছেন, তথ্য দিচ্ছেন, কিন্তু সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে না, আপনি এই বইটার ব্যাপারেই কথা বলছেন, ঠিক না? তো সেক্ষেত্রে আমরা সেন্টেন্সের সিকোয়েন্স হিসেবেই দেখতে পাচ্ছি যে নাউন অ্যাডজেক্টিভের পূর্বে বসছে এবং নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ। সিম্পল একটা জিনিস, পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ একজন প্রোনাউনের কথাও বলেছিল, তো এক জায়গায় অ্যাড করেছে দেখে আরেক জায়গায় আমি অ্যাড করিনি হয়তো। তো এই যে পজেসিভ অ্যাডজেক্টিভের ব্যাপারটা, এটা সম্পূর্ণই একটি মানে পজেশন বোঝানো হয় বা আয়ত্ত বা সত্ত্বাধিকার বোঝানো হয়, বা একটা জিনিসের যে অধিকারের ক্ষমতা, সেই অধিকারের ক্ষমতাই বোঝানো হয় এই পজেসিভ যে অ্যাডজেক্টিভ আছে বা পজেসিভ প্রোনাউন আছে এই কথাগুলো দিয়ে। এখন দেখেন তো দিস ইজ মাই পেন, আপনি যখন বলছেন যে দিস ইজ মাই পেন, এই পেনের ব্যাপারেই কিন্তু মাই কথাটা বলা হচ্ছে, যে আমার এই কলমটি সত্ত্বাধিকার আমি, তার মানে দিস ইজ মাই পেনের কথা যখন আপনি বলছেন তখন কিন্তু কলমটার ব্যাপারে আপনার যে অধিকার সেটাকে আপনি একটা শক্তি দিয়ে বলছেন যে দিস ইজ মাই পেন। তো সেক্ষেত্রে এটি একটি অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে, কেননা পেন একটি নাউন। এবার বলেন তো পেন কোন নাউন, দেখি একটু কমেন্ট করেন তো দেখি পেন কোন নাউন। আচ্ছা পেন হচ্ছে কমন নাউন। হুম স্যার প্লিজ অ্যান্সার মাই কোয়েশ্চেন। স্যার কোন কোয়েশ্চেনটা একটু কোন কোয়েশ্চেন, কার কোয়েশ্চেন এড়িয়ে গেল এবারের মধ্যে? নিচে জানতো একবারে, মানে নতুন কেউ কোয়েশ্চেন করেছিল? আচ্ছা ওনাকে একটু আনমিউট করে দেন তো, বা মানে আচ্ছা কি কোয়েশ্চেন আমি আসলে মিস করে গিয়েছি, আমি কমেন্টটা দেখিনি আপনার, একটু মানে আপনি আরেকবার করবেন। একজন বলছে প্রপার নাউন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্যার বলুন। স্যার আমি কয়েকটা কোশ্চেন লিখেছি এখানে, যে ডেঞ্জারাস থিং, মানে এখানে যে ডেঞ্জারাস থিং আছে, এখানে তো ডেঞ্জারাসটা অ্যাডজেক্টিভ আর থিং হচ্ছে নাউন, মানে এটাও আমরা বুঝতে পারি, এটার মাধ্যমে এটা বলেছিলাম। আর হচ্ছে ইচ, যে লিটল লার্নিং। জি স্যার, লিটল লার্নিং যে ডেঞ্জারাস থিং, এখানে আরেকটাও আর কি অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে ডেঞ্জারাস, আর থিং হচ্ছে নাউন, এটা আর কি এমনি লিখেছিলাম। হ্যাঁ, আর ইচ বয় ইজ প্রেজেন্ট, এখানে প্রেজেন্টটা কোন পার্ট অফ স্পিচ? কোনটা কোনটা ইজ ভয়েস প্রেজেন্ট আপনি এটা মেবি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভে ছিল। ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আমি একটু কনফিউজড এখানে, যে ইচ বয় এখানে আপনি আমাকে বলেন তো, আপনি আমাকে বলুন প্রশ্নটা কি, প্রশ্নটা কি? প্রশ্নটা আমি বলেছি যে প্রেজেন্ট শব্দটা এখানে কোন পার্ট অফ স্পিচ? এটা কি বয় অ্যাডজেক্টিভ ইজ নয়? প্রেজেন্ট, মানে ইয়েটা কি ছিল আপনার, কি বলে যে মানে ইচ বয় এক্সাক্ট ইজ ওয়ার্ডটা প্রেজেন্ট। কিছু, এক্সাক্ট সেন্টেন্সটা কি ছিল, ইচ বয় ইজ প্রেজেন্ট। জি, আচ্ছা তো সেক্ষেত্রে ইচ বয় ইজ প্রেজেন্ট, ইচটা কি বলেন তো আপনি?
স্যার ইচটা তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কেন হলো বলেন তো? এটা বয়ের সম্পর্কে তথ্য দিয়েছে, ভেরি গুড। প্রত্যেকটা বয়। এবার বয় কি কিন্তু বলেন তো? প্রেজেন্ট ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ নয়? আপনি দাঁড়ান না, আমি আসছি তো, আপনি অ্যান্সার করবেন, আপনি নিজেই পারবেন। বলেন তো বয় কি এখানে? নাউন, আচ্ছা, বয় নাউন হয়েছে। কোন নাউন হয়েছে? কমন নাউন। ভেরি গুড। ইচ বয় ইজ, ইজ এখানে কি? আমি কিন্তু যাইনি ওই পর্যন্ত। ভার্ব। ভার্ব আপনি জানবেন, হ্যাঁ। এরপরে ইজ প্রেজেন্ট, এটাই তো আপনার কোয়েশ্চেন। জি জি জি, প্রেজেন্ট, প্রেজেন্ট পর্যন্ত ম্যাম আমরা কিন্তু যাইনি এখনো। আপনি যেটা বলছেন আপনাকে আমি এক কথায় হয়তো বলে দিতে পারি, কিন্তু আমরা ওই পর্যন্ত যাইনি। আপনি জি জি স্যার, বুঝতে পেরেছি এটা মেবি অন্য কিছু হবে, সেটা আমি বুঝেছি, এখন বললাম না। কিন্তু স্যার আসলে ইচ বয় নিয়ে আমি একটু আমি কনফিউজড, এজন্য। আমি আমি কিন্তু এখনো অ্যাডভার্বে যাইনি। আমি কিন্তু এখন অ্যাডভার্বের ব্যাপারটা আপনাকে বলিনি। আমি এখনো ভার্বে যাইনি ঠিক মতো, আমি এখনো প্রিপোজিশন যাইনি। তো আপনি যখন আস্তে আস্তে শেষ হবে তখন আসলে বুঝে ফেলবেন, মানে যতটুকু বোঝাচ্ছি ততটুকু বুঝেন, নাইলে কিন্তু আপনি দেখা জি যাবে স্যার। মানে সিম্পল জিনিসের ঝামেলা পাকিয়ে ফেলবেন, দরকার নেই। স্যার একটা প্রশ্ন, যেহেতু প্রোনাউন অলরেডি হয়ে গেছে, স্যার মাই কখন হচ্ছে প্রোনাউন হিসেবে ইউজড হবে, এটা যদি একটা এক্সাম্পল মাই দিতেন। প্রোনাউন হিসেবে তখনই ইউজ হবে যখন এর মানে এর পরে কোনো নাউন থাকবে না, তখনই ইউজ হবে। আপনি এমন একটা সেন্টেন্স খুঁজে বের করেন, তাইলেই তো হয়। যে মাই মাই পেন বলছে, আপনি পরে দেখেন যে মাইটা আছে যে আপনার কি বলে, মায়ের পরে একটা পেন আছে কথাটি, তাই না? তো হুম। মাই পেন ছাড়া আপনি মানে মাই বলতে মাইয়ের পরে আপনার ইয়ে ছাড়া আর কোনো কিছু কখনো বসাতে পারবেন? মানে নাউন ছাড়া অন্য কিছু বসাতে পারবেন মায়ের পরে? না। মায়ের পরে বসায় না, তাহলে কিসের পরে বসানো যায়? মানে এছাড়া এমন কি থাকতে পারে যার পরে নাউন না দিলেও হয় বলেন? আমি যদি বলি মানে দিস ইজ মাই পেন, এখানে তো হচ্ছে মাইটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, মাইটা যদি অ্যাডজেক্টিভ। আমি বলি যে মায়ের কোন দ্য পেন ফর্মটা ইজ আপনি মাইন, অ্যাডজেক্টিভ ছাড়া মানে তাহলে নাউন ছাড়া বসাতে পারবেন? আমি সেটা বলছি, আপনি একটু চিন্তা করেন তো। স্যার দ্য পেন ইজ মাইন যদি বলি, তাহলে মাইন ওয়ার্ডটা কি হবে? এটা কি প্রোনাউন হবে? হ্যাঁ, এটা প্রোনাউন হবেই তো। তো এটাকে আপনি বুঝতে পারছেন না? আপনি তো স্যার বেসিকটা এটাই তো আমি বলছি যে আপনি জানেন সবকিছু স্যার, কিন্তু আপনার কাছে একটু ভয় লাগছে। এটা জি আসলে স্যার, একটু ভয়ের কনফিউশন কোনো লাগছে এজন্য। কনফিউশনের দরকার নেই। আপনি জানেন সবকিছু। মানে মোটামুটি সবাই আপনারা মোটামুটি ভালো জানেন দেখেই আপনারা ইংরেজি বুঝতে পারছেন। তো সেজন্য স্যার এটাকে থ্যাংক নিয়ে ইউ। খুব একটা বেশি ভয় পাবেন না। ঠিক আছে, ওয়েলকাম। আর কোনো কোয়েশ্চেন ছিল কারো? ছিল স্যার, আমার একটা কোশ্চেন ছিল। স্যার, স্যার আমরা কি বলতে পারি না যে নাউনের আগে যে ওয়ার্ডটি বসবে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ধরবো আমরা? আম, ধরবো আমরা, ঠিক আছে, হ্যাঁ, এটা মুখস্থ কথা। আপনার কথা ঠিক আছে, ধরবো। মোস্ট অফ দ্য কেসেস 80-90% কেস, এমনকি 99% কেসেও ঠিক হয়। বাট আমি মুখস্থ বিদ্যা খুব একটা পছন্দ করি না, বুঝছেন? এই জন্য আপনি দেখবেন যে যখন একটা সেন্টেন্সে মানে এমনও কিন্তু অনেক সময় হয় যে একটা নাউন একটা ভার্ব হয়ে গিয়েছে, একটা সেন্টেন্স অহরহ আছে, একটা নাউন পুরো একটা নাউনই একটা ভার্ব হিসেবে কাজ করেছে। আবার দেখবেন একটা ভার্ব একটা নাউন হিসেবেই কাজ করেছে একটা সেন্টেন্সে। তো অনেক সময় সেন্টেন্সের স্ট্রাকচারে অনেক কিছু চেঞ্জ হতে পারে। আপনি যখন একটা সেন্টেন্সকে আপনার যখন সেন্টেন্স কয়েকভাবে লেখার একটা অভ্যাস থাকবে, একটা সেন্টেন্স নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকবে আপনার কাছে, এটা আসলে তখন বুঝে যাবেন। তবে আপনার এই কনসেপ্টটা এখন পর্যন্ত ঠিক আছে। আপনি যেই কনসেপ্টে আগাচ্ছেন, মানে আমরা আজকে পার্টস অফ স্পিচ করছি না, পার্টস অফ জি স্যার। স্পিচের কনসেপ্টে আপনার এই কনসেপ্টটা ঠিক আছে, কিন্তু এই মুখস্থ বিদ্যাটা মুখস্থ করবেন না। মানে এটা হয় ঠিক আছে, আপনি হয় সবসময় এরকম দেখেছেন, নাও তো হতে পারে। এই সেন্সটা আপনার মাথায় রাখবেন যে হয় ঠিক আছে, নাও তো হতে পারে। আমি সেন্টেন্স জি আগে স্যার। বুঝবো, কি বলতে চাচ্ছে সেটা বুঝবো, তারপর আমি ডিসিশন দিব যে হবে কি হবে না। বুঝতে পেরেছেন স্যার? ওকে স্যার। থ্যাংক ইউ সো মাচ। এবার আসেন, আমরা অ্যাডজেক্টিভ শেষ করেছিলাম। অ্যাডজেক্টিভ পর্যন্ত আপনারা বুঝেছেন তো? অ্যাডজেক্টিভ পর্যন্ত তো সবাই বুঝেছেন আশা করছি। মাই অ্যাডজেক্টিভ পজিটিভ নাউন কি ফর্ম? মাইন হবে, আচ্ছা। প্রপার নাউন, এটা তো আনসার হয়েছে। আচ্ছা, আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এবার আসেন আমরা একটু প্র্যাকটিস করি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো। আমরা একটু প্র্যাকটিস করি। আমরা নাউন পড়েছি, এবার দেখি এখানে বলেন তো এটা কি? হি ওয়াজ রাদার ড্যাশ ম্যান, বলেন তো কি? আচ্ছা, অ্যাডজেক্টিভ, ভেরি গুড। হয়েছে আপনাদেরটা। এই যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখে, এই যে লাস্ট যিনি প্রশ্ন করেছেন যে স্যার এটা তো এরকম হলেই সবসময় হয়, মানে অ্যাডজেক্টিভ তো সবসময় নাউন বা প্রোনাউনের পূর্বে বসলে আমরা ধরে নিতে পারি কিনা, আপনি যেটা বলছিলেন, আপনি দেখেন আই হ্যাড এ টক উইথ হিম।
আপনি যদি মুখস্থ চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু টক কোনোভাবেই আপনি নাউন বসাবেন না। আপনি সবসময় ভাববেন কথা বলার কথা বলা হয়েছে, এটা ভার্ব, আবার কি, এর নিয়ে কোনো কনফিউশনই নাই। আমি এটাকে ভার্ব দাগিয়ে আসবো, বাট স্যার দিস ইজ নট নেসেসারি ফর ইউ দ্যাট অল টাইম একটা ওয়ার্ড একটা সেন্টেন্সে একই কাজ করবে, বরঞ্চ অন্য কাজও তারা করতে পারে সেন্টেন্সে। সেক্ষেত্রে মুখস্থ না করে আপনি যদি একটু অর্থর দিক থেকে চিন্তা করেন, যেমন এখানে বলা হচ্ছে আই হ্যাড এ টক উইথ হিম, আপনি যদি এখানে সেন্টেন্সটিকে কি দিয়ে প্রশ্ন করেন, আমরা যদি কখনো মানে নাউন খুঁজে বের করতে চাই একটি সেন্টেন্সে, এটা আপনারা একটু লিখে নেবেন, এটা একটু লিখে নেবেন সাথে, যে আমরা যদি কোনো সেন্টেন্সের নাউনকে খুঁজে বের করতে চাই, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সের সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করব, বা সেন্টেন্সকে কি দিয়ে প্রশ্ন করব, কি কথাটি দিয়ে একটি দিবেন, কি বলে, যে কোটেশন মার্ক দিবেন, যে কি দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হবে নাউন। আর কেমন বা কিরকম দিয়ে প্রশ্ন করলে যে অ্যাডজেক্টিভ হবে সেটি তো আপনারা জানলেন। আচ্ছা, এটার চলে গেল কেন, অন্ধকার হয়ে গেল। আর্টিকেলের পরে টক বসেছে নাউন, জি আর্টিকেলের পরে টক বসেছে নাউন, জি জি এটাও এখানে একটা কথা দেখছেন, আরেকজন এটা ধরতে পেরেছে যে আর্টিকেলের পরে টক বসেছে, ওই যে আমি আপনাদেরকে টেকনিক দিয়েছিলাম, যেটা আর্টিকেল এ এন্ড দিয়ে পরে তিনটি থাকলে সেই হিসেবে কিন্তু এটা অ্যাডভার্ব হওয়ার কথা, এটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা, এটা নাউন হওয়ার কথা, কিন্তু দেখেন এখানে হয়নি। কারণ কি, সেন্টেন্স এই যে আই হ্যাড এ টক উইথ হিম, এই সেন্টেন্সটি কিন্তু একটা বিটখুটে সেন্টেন্স, মানে এই সেন্টেন্সটা কিন্তু নর্মাল সেন্টেন্স না। এখানে যে ওয়ার্ড যেই কাজ করার কথা সেই ওয়ার্ড সেই কাজ করছে না। এখানে মেইন ভার্বটা কিন্তু হ্যাড, এখানে মেইন ভার্বটা অক্সিলারি ভার্ব হলো, মেইন ভার্বটা হ্যাড। এবং যখন বলা হচ্ছে আই হ্যাড এ টক উইথ হিম, আমার তার সাথে একটি কথা ছিল, আমার তার সাথে কথা ছিল, তখন কিন্তু এই কথাটি হয়ে যাচ্ছে একটা নাউন। আপনি যখন প্রশ্ন করছেন তোমার তার সাথে কি আছে, আপনি বলবেন কথা আছে, সেক্ষেত্রে এটি কিন্তু একটি নাউন হিসেবে কাজ করে, এটি কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে না। এগুলো আপনারা পেরেছেন এর আগে। এটা এটা এখন না, এটা এখন দরকার নেই, এটাও দরকার নেই এখন, এটাও দরকার নেই, এটাও দরকার নেই। আচ্ছা, এবার আসেন আরেকটা জিনিস আমরা দেখি। অ্যাডভার্বে আমরা যাব না আজকে, কেননা অ্যাডভার্ব খুব গুরুত্বপূর্ণ, অ্যাডভার্ব একটা মেইন আলোচনা। অ্যাডভার্বে আমরা যাব না আজকে, আপনাদের খুব একটা বেশি সময় নেই। আজকে আমরা আরেকটা জিনিস কনফিউশন ক্লিয়ার করব, সেটা হচ্ছে প্রিপোজিশন এবং কনজাংশনের। অ্যাডভার্বটা আপনাদের কে কে কথা বলে, ওনার বাইরে কথা বলে, আচ্ছা অ্যাডভার্বটা আমরা একটা প্রাইম আলোচনা দেখে অ্যাডভার্বটা আমরা এখন স্কিপ করছি। আমরা এখন একটা প্রিপোজিশন নিয়ে কথা বলবো, যে প্রিপোজিশন মানে, আচ্ছা প্রিপোজিশনের কথা বলবো নাকি, ওনাদের মানে বেসিক্যালি ওনাদের মানে 5টা বেজে যাচ্ছে না, আচ্ছা ওনাদের সাথে আমার একটু কথা বলা দরকার, ওনাদের আনমিউট করে দেন তো। আচ্ছা আমরা কি প্রিপোজিশন পর্যন্ত আগাবো, না আমি আপনাদের সাথে একটু কথা বলবো, মানে আপনাদের প্রিপারেশনের ব্যাপারে? আমি তো কমেন্টও দেখতে পাচ্ছি না। আচ্ছা আপনারা বলেন তো, আমরা কি প্রিপোজিশন পর্যন্ত আগাবো, নাকি আপনারা, মানে আমি আপনাদের প্রিপারেশন নিয়ে ওভারঅল একটু কথা বলবো। স্যার আজকে ওভারঅল কথা বলে দিতে পারেন, কারণ প্রিপোজিশনটাও তো মোটামুটি বেস্ট একটা হ্যাঁ টপিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা ওভারঅল একটা, মানে আমার প্ল্যান আছে যে দুটো লেকচার নিয়ে অ্যাডজেক্টিভ পর্যন্ত একটা লেকচারে যাই, যেহেতু আপনাদের 10 মিনিট সময় ছিল, তো সেক্ষেত্রে আমি চিন্তা করছিলাম যে আপনাদের মানে প্রিপোজিশন নিয়ে একটু আগাবো নাকি নাকি অন্য কিছু বলবো। যাই হোক, যেটা বলছিলাম যে আজকে মোটামুটি আপনারা সবাই ছিলেন তো এর আগে যখন আমি আপনাদের লাইভ সেশন নিয়েছিলাম, তারা আপনারা সবাই ছিলেন না? আচ্ছা আমি তো ওনাদের কিছু দেখতে পাচ্ছি না, কমেন্ট কি বন্ধ হয়ে গেছে নাকি, বন্ধই হয়ে গেছে? আচ্ছা ছিলাম, জি স্যার ছিলাম, জি স্যার ছিলাম, আচ্ছা ভেরি গুড। কেউ কি ছিলেন না এমন আছেন, যে আমার আমার এর আগে যে আমার সেশনটি ছিল তখন ছিলেন না এমন কেউ আছেন? আচ্ছা ক্লাসে পার্টিসিপেন্ট কয়জন দিয়ে শুরু হয়েছে? আসসালামু আলাইকুম স্যার, আমি ছিলাম না, আমি এই নিউ ক্লাসে আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা অনেকেই ছিলেন না, বুঝতে পেরেছি।
তো আপনাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এজন্য আমি একটু কথা বলি আপনাদের সাথে। যে ফার্স্ট অফ অল, বিসিএস ইজ এ লং জার্নি। আমরা সবাই জানি যে বিসিএস একটি বড় জার্নি, এবং এই জার্নিতে আপনি শুধু পড়ালেখা করে, মানে শুধু নিজে নিজে পড়ালেখা করে বা বই পড়ে বা লেকচার শুনে মানে খুব একটা বেশি সাকসেসফুল হওয়ার রেশিও ভালো হয় না। তো সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, আমাদের এমডি স্যার, আপনাদের মুকুল স্যার যেটা প্ল্যান করেছে সেটি হচ্ছে যে আপনাদের প্রতিটা কোর্সে, মানে আপনাদের বিসিএস এর কোঅর্ডিনেটর হিসেবে আমি আছি, এবং কোঅর্ডিনেটর বলতে আপনাদের মেন্টর হিসেবে আমি আছি। আপনারা আপনাদের যে গ্রুপ গুলো আছে, টেলিগ্রাম গ্রুপ গুলো আছে, সেই টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপনারা মানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। কন্ট্যাক্ট করতে পারবেন এইভাবে যে ধরেন আমি আপনাদেরকে একটা মানে প্ল্যান করে আপনাদের সাথে এগিয়ে যাব। মানে এই জন্য আজকে আমার শরীর খুব একটা ভালো না রেখেও আসা, যে ওই কাজটি দেরি হয়ে যাচ্ছে। আপনাদের এখন থেকে শুরু করা উচিত। যেটা বলছিলাম যে আপনারা এখন থেকে ওই টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি আপনাদেরকে একটা প্ল্যান দিয়ে দিব, এবং প্ল্যানের সাথে আমার ভিডিও যাবে একটা সাথে। আমি হয়তো 2 মিনিটের একটা ভিডিও দিব যে এটা এটা এখান থেকে এই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আছে, এবং সেই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আপনারা একটু পড়বেন ভালো করে, এই এই জায়গার মধ্যে ফোকাস করে। সেটা যদি আপনারা করেন, এবং একটা সপ্তাহ শেষে আপনাদের যে এখন অ্যাসাইনমেন্ট চলছে, ওই অ্যাসাইনমেন্টটা মানে আগের মতো করে হবে না। আপনাদের যে টপিক আছে সেই টপিকগুলো সেটাই হবে যেটা আমি আপনাদেরকে এখন পড়া দিব। আমি 1 সপ্তাহের জন্য আপনাদেরকে একটা পড়া দিব, এবং আমার যে প্ল্যানটা আছে, এর আগে কেয়ার লাইভ একটা ক্লাস আছে আপনাদের, আপনারা দেখবেন আপনাদের ইয়ের ভিতরেই আছে। তো এই কেয়ার লাইভ ক্লাসটার মধ্যে পুরো আমার প্ল্যানটাই আমি এক্সপ্লেইন করেছি, যে আসলে আমি কিভাবে আপনাদেরকে নিয়ে আগাতে চাই, আমার প্ল্যানটা কি আছে, এবং সেক্ষেত্রে আপনার মানে কিভাবে কি করতে হবে। স্যার টেলিগ্রাম গ্রুপে কিভাবে অ্যাড হব? আচ্ছা, টেলিগ্রাম গ্রুপে, হ্যাঁ টেলিগ্রাম গ্রুপে আপনি সার্ভিসে ফোন দিয়ে টেলিগ্রাম গ্রুপে আপনি অ্যাড হতে পারেন। আর সেক্ষেত্রে আমরা যে গ্রুপ করছি, মানে আমাদের যে প্ল্যান, সেই প্ল্যানটা আসলে আমি সাজিয়ে আপনাকে মানে ইয়ে করছি আর কি, আপনাদেরকে পড়া দিয়ে দিব, এবং পড়া সেটা যদি আপনাদের প্রয়োজন হয় আমি দাগিয়েও দিব কোন জায়গা থেকে গুরুত্বপূর্ণ পড়াগুলো আছে। কেননা অনেক সময় আমরা যারা নতুন আছি এই জার্নিতে, তারা অনেক সময় জানি না যে কোন ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো কোন ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ সেটা আমাদের জন্য জানার যে ব্যাপারটা, সেটা জানার জন্য একজন মেন্টর হিসেবে থাকা দরকার। তো সেটাই স্যার প্ল্যান করেছে। ইটস ভেরি গুড আইডিয়া, কারণ আমরা এই ব্যাপারগুলো মিস করেছি, আমাদেরকে কেউ ছিল না। আরে কি করতেছে, কাজ চলতেছে, এত সাউন্ড করলে হবে? তো যেটা বলছিলাম যে মানে আমার যে এই ব্যাপারগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে, যে যা হচ্ছে মানে স্যার যা পড়া দিচ্ছে সেভাবে যদি আগাতে পারেন। আর অবশ্যই আমি বলবো আপনাদেরকে, যারা ক্লাসটি করেননি তারা কেয়ার লাইভ যে ক্লাসটি আছে সেটা অবশ্যই করে নেবেন, এবং এটি আপনার পুরো বিসিএস জার্নির মধ্যে সব থেকে যদি গুরুত্বপূর্ণ কোনো ক্লাস থাকে তাহলে এটি হবে সেটি। কেননা আপনি পুরো বিসিএস এর আইডিয়াটা ওইটার মধ্যে পাবেন। আপনার যে ভীতি আছে, আপনার যে আনইজি সিচুয়েশন আছে, আপনারা সবকিছু ওভারকাম করতে পারবেন আমি বিশ্বাস করি। কেননা আমি খুব সাধারণ একটা মানুষ, আমি মানে থাকে না যে আমি কোনো রকেট সায়েন্স পড়া কেউ না। সেক্ষেত্রে মানে আলহামদুলিল্লাহ, আমি যদি আপনাদের টিচার হতে পারি, আমি যদি আপনাদেরকে বোঝাতে পারি ব্যাপারগুলো, আমি যদি আপনার গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো বুঝতে পারি, আপনি বুঝতে পারবেন না কেন? তো সেক্ষেত্রে এখানে রকেট সায়েন্স কিছুই নেই। আপনারা অবশ্যই ওই ভিডিওটি দেখবেন, এবং আজকে রাতে খুব সম্ভবত আমি কল করব আপনাদেরকে নিয়ে, একটি মিটিং কল করব। আমি আপনাদের সাথে খুব সম্ভবত জুম লাইভে আসতে পারি আজকে। আমার লাস্ট ক্লাস মনে হয়, মানে নেক্সট ক্লাস হয়তো 8টার পরে। আমি 8টার পরে একটু ফ্রি হলে আপনাদেরকে কি কোনো নোটিশ দেওয়া হয়েছে এখন পর্যন্ত? আপনার কোনো নোটিশ পেয়েছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, বলুন। আজকে রাত 10টায় হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট সম্পর্কে ক্লাস হওয়ার কথা, রাত 10টায়। রুটিনে তো তাই দেয়া আছে। মানে আজকে রুটিনে বলতে কি, আপনাদের রুটিন যেটা ছিল সেই রুটিনে, আগের রুটিনে? স্যার জুন মাসের রুটিন, জুন এটা জুনের রুটিন, নতুন রুটিন। মানে আজকে তো আপনাদেরকে এখনো বলা হয়নি যে আজকের মিটিং এর ব্যাপারে? না না না, এখন পর্যন্ত বলা হয়নি। আচ্ছা, ওইটা বলা হয়ে যাওয়ার কথা, আমি তো বলে এসেছিলাম ক্লাস শুরু হওয়ার আগে। তো সেই জন্য আমরা চেষ্টা করব যে আজকে একটা মানে মিটিং এর মধ্যে আমি এর মধ্যে আপনাদের পড়াটা গুছিয়ে ফেলবো, যে আপনাদের কি পড়া দিচ্ছি আমি। আমার এর আগে যেটা সাজেশন থাকবে, আপনারা বিসিএস যদি শুরু করেন জার্নিটা, ওই ক্লাসটা মানে ওই ক্লাসটা দেখে শুরু করেন। সেক্ষেত্রে আপনার ওভারঅল যে ব্যাপারটা আছে, বিসিএস ভীতি একেবারেই থাকবে না, একেবারেই ব্যাপারটা ইয়ে থাকবে না। কেননা আপনি যখন দেখবেন যে আপনার সাথে আশেপাশের যারা আছে, মানে সবাই খুব সাধারণ মানুষ হয়ে বিসিএস ক্যাডার হয়ে গিয়েছে, আপনি কেন পারবেন না ভাই? মানে কোনো রকেট সায়েন্স না এখানে কিছু। এরকম বহু মানুষ আছে যে আপনার খুব সিম্পল মানুষ, বাট মানে দে আর ডুইং ওয়েল ইন দিস সেক্টর।
স্যার আমাদের নোটিশে স্যার বলেছিল আসসালামু যে আলাইকুম। স্পেশাল অ্যাসাইনমেন্ট ক্লাসটা স্থগিত করা হয়েছে আজকে 10টার যেটা। আচ্ছা আচ্ছা, ওইটা স্থগিত করা হয়েছে, আপনাদের নোটিশ এখনো দেয়া হয়নি? মানে না স্যার 8টায় কি হবে এরকম কিছু বলেনি। 8টা বা 8:30 9টা এমন কোনো নোটিশ আপনারা এখনো না পান? না আচ্ছা না আচ্ছা, ঠিক আছে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে মানে টেলিগ্রাম গ্রুপে আপনারা যুক্ত আছেন? না স্যার নেই। যুক্ত নেই স্যার। আপনারা সার্ভিসে এখনই ফোন দিবেন, আমাদের যে সার্ভিস। হ্যালো, জি স্যার বলুন, কিছু বলতে চাচ্ছেন? স্যার টেলিগ্রাম গ্রুপে কবে থেকে অ্যাড হওয়া যাবে? আপনি আমাদের সার্ভিসে ফোন দিয়ে, আমাদের যে সার্ভিস আছে মানে সার্ভিস টিম আছে, আমাদের যে নাম্বার আছে সেখানে ফোন দেন, ফোন দিয়ে বলেন যে আমরা বিসিএস এর স্টুডেন্ট, আমরা যে জাহিদ স্যারের যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে অ্যাড হতে চাচ্ছি, মানে মেন্টরিং এর যে গ্রুপটা আছে সেখানে অ্যাড হতে চাচ্ছি, আমাদেরকে এখনই করিয়ে দেন। আর স্যার যে আজকের মিটিং এর কথা বলেছে সেটা তো আমরা জানি না, তো মানে ওইভাবে বলে দেন, তাহলে হয়তো ওরা মানে ইয়ে করে দিবে। আমি এরপরও আমি ক্লাস শেষে গিয়ে ওনাদের সাথে কথা বলছি যে কি হলো। বাট মিটিংটা খুব সম্ভবত আজকে 8টার পরে আর কি, আমার 8টা পর্যন্ত ক্লাস আছে, এরপরে আমি একটা মিটিং ডাকছি। আপনারা কি পড়বেন, কোন জায়গা থেকে পড়বেন, কতটুকু পড়বেন, এবং যদি প্রয়োজন হয় আমি সেক্ষেত্রে আরো আপনাদেরকে স্পেসিফিক ভাবে মানে বলে দিব যে কোন কোন জায়গা থেকে কোন কোন ব্যাপারগুলো ইম্পর্টেন্ট। আর আমি ওই ব্যাপারগুলোই আপনাদের কাছে যাব, ওই ব্যাপারগুলোই আপনাদের কাছে, যেমন আমি আপনাদের জন্য সাজিয়েছি প্রথম দিকে জেন্ডার, না প্রথম দিকে নাম্বার সাজিয়েছি, যে নাম্বার এবং জেন্ডারের মধ্যে নাম্বার সাজিয়েছি, যে এটা আপনারা 1 সপ্তাহের মধ্যে পড়াটা শেষ করে ফেলবেন। নাম্বার পড়াটা 1 ঘন্টার একটা পড়া, এবং এখান থেকে আপনি বিসিএস পরীক্ষায় একটা নাম্বার কমন পাবেন। আমি যে এখানে দাঁড়িয়ে বলছি 46তম পরীক্ষা যেদিন শেষ হবে সেদিনও আমি বলবো যে স্যার নাম্বার থেকে একটা নাম্বার কমন পেয়েছেন, আপনি বলবেন ইয়েস স্যার পেয়েছি। এটাই হচ্ছে ব্যাপারটা। তো কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কোন জায়গা থেকে প্রশ্ন আসে না, ওই ব্যাপারগুলো আমি একটু অ্যানালাইসিস করে যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এবং আপনারা ইজিলি বাসায় পড়লে পারবেন সেই জায়গাগুলো আলাদা করে আমি বাসার মধ্যে আপনাদেরকে পড়া দিয়ে 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 আস্তে আস্তে ওই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করে ফেলবো। এরপরে দেখা গেল নাম্বারের ক্লাস, জেন্ডারের ক্লাস আপনারা আগে থেকেই পারছেন, আপনার তো দরকার নেই আননেসেসারি যে পড়াটা আপনি পারেন আপনি কেন ক্লাস করবেন সেটার সময়। ভাই বিসিএস এ 4 ঘন্টা ক্লাস করে আপনি 10 ঘন্টা যদি না পড়তে পারেন, 4 ঘন্টা ক্লাস করে 2 ঘন্টা পরে আপনি যদি হিসাব করেন যে আমি 6 ঘন্টা পরে অনেক কিছু করে ফেলছি, কিচ্ছু হবে না স্যার। আপনি 4 ঘন্টা ক্লাস করলে 10 ঘন্টা আপনার পড়তে হবে, বুঝতে পেরেছেন? তো সেই জন্য পড়াটা গুরুত্বপূর্ণ, আগে থেকেই আপনাদেরকে ফ্লোতে আনার জন্য আমরা চেষ্টা করছি। স্যার স্যার আমি Thank you. বলছিলাম যে আপনি যে হচ্ছে মিটিংটার কথা বলছেন এটা কি অ্যাসাইনমেন্ট রিলেটেড হবে? না না, অ্যাসাইনমেন্ট রিলেটেড না, মানে অ্যাসাইনমেন্টই বলা যায়, মানে আপনাদের পড়া, অ্যাসাইনমেন্ট তো খুব ফর্মাল ওয়ার্ড হয়ে যায়। আমি আপনাদের মেন্টর আচ্ছা আছি, তো সেজন্য আমি খুব একটা ফর্মাল চাই না, মানে আমি চাই যে আপনাদের পড়া, এটা আপনারা পড়া, এবং অ্যাসাইনমেন্ট আচ্ছা টেস্টটা ওই সাবজেক্ট থেকেই হবে, ওই সাবজেক্ট থেকেই। আমি আপনারা ফার্স্ট অফ অল প্রথম যে কাজটা, আপনারা যারা ক্লাসটি করেননি তাদের এখনই কাজ, আপনাদের যে বিসিএস এর গ্রুপটা আছে সেখানে গিয়ে কেয়ার লাইভ একটি ক্লাস আছে, ওই ক্লাসটি এখনই করে নেন, আচ্ছা আচ্ছা করবো তারপরে স্যার। ব্যাপারটা বুঝে যাবেন। জি, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলুন। স্যার ওই টেলিগ্রামের আপনাদের যে গ্রুপটা এটা হচ্ছে স্যার বিদ্যাবাড়ি কেয়ার এই নামে তো? আহ, টেলিগ্রামের গ্রুপ না, আমি বলছিলাম আপনার মানে জুমের, সরি, আমাদের যে বিদ্যাবাড়ি অ্যাপ সেটার মধ্যে কেয়ার লাইভ একটা ক্লাসই পাবেন, সেই ক্লাসের কথা বলছি। আর টেলিগ্রাম গ্রুপের মধ্যে তো ওরা আসলে জানে, আমি জানি না যে গ্রুপটার নাম কি, বাট গ্রুপ স্যার, একটাই হওয়ার কথা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকে আমরা পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ পর্যন্ত পড়েছি, এর পরের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ পুরো শেষ করে ইনশাল্লাহ পার্টস অফ স্পিচ নিয়ে আর আমাদের জন্য টেনশন না করা লাগে সেই দিকে এগোবো আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।